হঠাৎ করেই অনামিকা আদিত্যকে জড়িয়ে ধরল ঘুমের ঘোরেই। আদিত্য কিছুক্ষণ চাঁদের মৃদু আলোয় মেয়েটার মুখের দিকে তাকিয়ে থেকে ওকে নিজের বুকে এনে শোয়াল। তারপর দুই হাত দিয়ে ওকে জড়িয়ে ধরে রাখল। অনামিকার নিঃশ্বাসগুলো আদিত্যের বুকে লাগছে। ওর বুকটা টিপটিপ করছে। কেমন একটা অজানা অনুভূতি অনুভব হচ্ছে। আদিত্য মনে মনে ভাবল, এত সুখ সুখ লাগছে কেন? এই মাথাটা এই বুকে রাখলেই যেন সব রকমের ক্লান্তি, কষ্ট, না পাওয়ার বেদনা দূর হয়ে যায়। আদিত্য আরো শক্ত করে অনামিকাকে নিজের বুকে চেপে ধরল। অনামিকা ঘুমের ঘোরে বকে যাচ্ছে, উমম, আমি যাব না বাড়িতে। গেলে তোমারও যেতে হবে আমার সাথে। কত ভালোবাসি তোমাকে। তুমি বুঝো না। সব সময় অবহেলা করো। একটুও ভালোবাসো না আমাকে। খুব পচা তুমি। আমাকে বিয়ে করেও সাজিকে ভালোবাসো। আদিত্যের বুকটা বারবার কেঁপে কেঁপে উঠছে। অনামিকার ঘুম জড়ানো কণ্ঠটা কি মায়াবী লাগছে। বাচ্চাদের মতো। নিজেকে নিয়ন্ত্রণে রাখা কষ্ট হয়ে পড়বে মেয়েটা এমন করতে থাকলে। তার উপরে বুকের উপরে এনে শুয়েছে। আদিত্য আলতো করে অনামিকার নিচের ঠোঁটটা নিজের ঠোঁটে পুড়ে নিল। গভীর আবেশে একটা চুমু খেল অনামিকার ঠোঁটে। তারপর ওর কপালে একটা চুমু দিয়ে বলল, আমার এই চড়ুই পাখিটাই এখন আমার সব। সাজিকে আমি ভুলে যেতে চাই চড়ুই পাখি। তুমি আমাকে সাহায্য করবে। আমি তোমার ভালোবাসার গভীরে তলিয়ে যেতে চাই। আমি জানি আমি খুব পচা। তোমাকে খুব কষ্ট দিয়েছি। আর দিব না। খুব ভালোবাসবো তোমায়। তুমি চিন্তা করো না চড়ুই পাখিটা। আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে যাব বাসায়। যতদিন থাকো। অনামিকা ঘুমের ঘোরেই আদিত্যের গায়ে থাকা গেঞ্জি খামচে ধরে রেখেছে। ওর সিল্কি চুলগুলো আদিত্যের গলায় সুরসুরি দিচ্ছে বারবার। অনামিকা কি সব বকবক করে যাচ্ছে ঘুমের ঘোরে। ওর নিঃশ্বাসটা বারবার আদিত্যের বুকে লাগছে। সব মিলিয়ে পরিস্থিতিটা মোটেই স্বাভাবিক নয়। আদিত্যের উত্তেজনা ক্রমশ বেড়েই চলছে। এভাবে অনামিকা ওকে জড়িয়ে ধরে রেখেছে। ওর নিঃশ্বাস, ঘুমু ঘুমু মিষ্টি কণ্ঠটা প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি করছে আদিত্যের ভেতরে। বারবার নেশার মতো টানছে মেয়েটা ওকে। কিন্তু অনামিকা ঘুমন্ত অবস্থায় ওকে কোনো প্রকার আদর ভালোবাসা দিতে চায় না এভাবে আদিত্য। নিজেকে নিয়ন্ত্রণে রাখার যথাসাধ্য চেষ্টা করছে আদিত্য। এই গুণটা ওর খুব ভালোই আছে। সকালে চোখ মেলে দেখে কতগুলো ছোট ছোট পশম চোখের একেবারে কাছে দেখতে পেল অনামিকা। মাথাটা একটু সরাতেই বুঝতে পারল ও আদিত্যের বুকে মুখ গুজে শুয়েছে। লজ্জায় লাল নীল হয়ে গেছে অনামিকা। আদিত্যের সম্পূর্ণ বুক জুড়ে পশমে ভরা। গেঞ্জির ফাঁকে উপরের দিকে কয়েকটা পশম দেখা যাচ্ছে। অনামিকার ঘোর লেগে যাচ্ছে এইটুকু দেখেই। চোখ ফেরাতে পারছে না যেন। আদিত্য খুব যত্ন করেই অনামিকাকে দুই হাতে জড়িয়ে ধরে বুকে নিয়ে শুয়ে আছে। অনামিকা কোনো মতে আদিত্যের হাত ছাড়িয়ে নিল। ছেলেটার ঘুমন্ত মুখটা কি সুন্দর আর নজরকাড়া লাগছে। না, এখন এভাবে দেখার সময় নেই। অনামিকা উঠতে যাবে তখনই খেয়াল করল ওর শাড়ির আঁচলটা আদিত্যের পিঠের নিচে চাপা পড়ে আছে। হালকা টান দিতেই আদিত্য নেড়েচেড়ে উঠল। অনামিকা আর টান দিল না শাড়ির আঁচলটা। আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল আদিত্যের পাশেই। ঘড়িতে তাকিয়ে দেখে সকাল 6:40 বাজে। অনামিকা আদিত্যের পাশ ফিরে শুয়ে আছে। হঠাৎ করেই আদিত্য ওকে জড়িয়ে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিল। তারপর পরম যত্নে ওর মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলল, এই বুকটা এতদিন একটা শূন্যতায় ভুগছিল। তোমার মাথাটা এখানে রাখলেই মনে হয় যেন পৃথিবীর সব সুখ আমার বুকে এসে জড়ো হয়েছে। সব সুখেরা যেন আমার কাছে আলিঙ্গন করছে।
তুমি জেগেছিলে? তাহলে আমার আঁচল ছাড়োনি কেন? ছাড়ো, আমি ফ্রেশ হব। উমম, না, ছাড়ব না। এখানেই থাকো, আমার খুব ভালো লাগছে। আদিত্যের কণ্ঠ শুনে অনামিকার বুকটা ধক করে উঠল। ওর ঘুমু ঘুমু কণ্ঠটা কি দারুণ লাগছে, কতটা হৃদয়স্পর্শী। ইচ্ছে হচ্ছে গিলে খেয়ে ফেলি। অনামিকার ঘোর লেগে যাচ্ছে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। আদিত্য বলল, এভাবে থাকো না। অনামিকার চোখে, ঠোঁটে, গালে আদিত্যের বুকের পশমগুলো বারবার ঘষা লাগছিল। ছেলেটা এত নেশা লাগাচ্ছে কেন? অনামিকা ঘোর কাটিয়ে বলল, ছাড়ো। সকাল সকাল কি শুরু করলে? আমার ব্যাগ গুছাতে হবে, মায়ের সাথে নাস্তা বানাতে হবে। উহু, নাস্তা খালা বানিয়ে দিবে, ব্যাগ গুছাবো, ওরু গুছিয়ে দিবে। তুমি আমার বুকে থাকো। লজ্জা করে না সকাল সকাল বাসি মুখে রোম্যান্স করতে? উমম, লজ্জার কি আছে? বউয়ের সাথেই তো করছি। রোজ বাসি মুখে আমার বুকে আলতো করে পরম আবেশে চুমু খাবা তুমি। অনামিকা লজ্জায় লাল হয়ে গেছে, বুকের টিপটিপ বেড়ে চলেছে ক্রমশ। অনামিকা বলল, তুমি আমাকে ছাড়ো, আমি উঠব। আমাকে এভাবে জড়িয়ে ধরে ঘুমিয়েছ কেন রাতে? অসভ্য ছেলে কোথাকার। আদিত্য অনামিকাকে ছেড়ে দিয়ে লাফ দিয়ে উঠে বসল। অনামিকা শাড়ি ঠিক করতে করতে উঠে বসল। অনামিকা কিছু বুঝে উঠার আগেই আদিত্য বলল, কি বললে? আমি জড়িয়ে ধরে ঘুমিয়েছি? মোটেই না। কাল রাতে তুমি পাশে বসেই ঘুমিয়ে পড়েছিলে। আমি তোমায় বিছানায় এনে শুয়েছি। কিছুক্ষণ পর তুমি নিজেই আমাকে জড়িয়ে ধরে শুয়েছ। আর যা যা বলেছ তা আমি মুখেও আনতে পারব না। ছি ছি, এগুলা কেউ বলে কাউকে? অনামিকা মুখটা শুকিয়ে এইটুকু হয়ে গেছে। বলল, আমি কিছুই বলিনি। এহহ, আমি কিছুই বলিনি। অনেক কিছু বলেছ। কি বলেছি হুম? খালি কি বলেছ? আমাকে আস্ত রাখোনি। ওসব আমি মুখেও আনতে পারব না। ছি। অনামিকা অবাক হয়ে তাকিয়ে আছে আদিত্যের দিকে। মনে করার চেষ্টা করল গত রাতে কি কি হয়েছে। আদিত্য ওকে বাড়ি যাওয়ার ব্যাপার বলছিল। তারপর কি হলো? কিচ্ছু মনে পড়ছে না। আদিত্য বলল, গত রাতে তুমি আমার বুকে এসে কতগুলো চুমু যে খেয়েছ হিসেব নেই। ঘুমের ঘোরে আরো কত কি বলেছ। ওসব তো আমি মুখেও আনতে পারব না। লজ্জা লাগছে ভাবতেই। অনামিকা লজ্জায় লাল হয়ে গেল। আদিত্য ঠোঁট টিপে টিপে হাসছে। মেয়েটার কিচ্ছু মনে নেই। এত ঘুমিয়েছে যে ঘুমের ঘোরে কি করেছে, কি বলেছে কিছুই মনে করতে পারছে না। অনামিকা মাথা নিচু করে বসে আছে। লাজ রাঙা মুখটা যে কি অপূর্ব লাগছে। আদিত্য অনামিকার চিবুক উঠিয়ে বলল, এসব কিছু না। কাল রাতে তুমি শুধু আমাকে জড়িয়ে ধরে শুয়েছিলে। আমি ছাড়াতে চেয়েও পারিনি। তুমি আরো বেশি শক্ত করে ধরেছ আমাকে। তাই আমি তোমাকে ভালোভাবে জড়িয়ে ধরেছি। বুকে মাথা রেখে শুয়েছি, যেন তোমার কষ্ট না হয়। এখন যাও, ফ্রেশ হয়ে নাও। আদিত্য ওয়াশরুমের দিকে চলে গেল। অনামিকা বিছানায় বসে আছে। ওর লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। 1 বছর আগে যখন আদিত্যের কাছে ভালোবাসি বলতে বলতে চুমু চেয়েছিল, সেদিন কোথা থেকে যে এর এত সাহস এসে পড়েছে নিজেও জানে না। আজও দিনটার কথা মনে পড়লে শরীর শিউরে ওঠে। একটা অজানা অনুভূতি কাজ করে। নাস্তা সেরে এসে অনামিকা আর অরুণিমা প্যাকিং করছে।
একটা লাগেজে কাপড় ভাঁজ করে করে রাখছে। আদিত্য রুমে এসে দেখেই চোখ ছানাবড়া করে বলল, এত কাপড় নেওয়ার কি দরকার অনু? কত বছরের জন্য যাচ্ছ? অনামিকা কিছু বলার আগেই অরুণিমা বলল, ইস ভাইয়া এমন করে বলছেন কেন? এখনই বুবুকে বাপের বাড়ি যেতে বাধা দিচ্ছেন? জি শালি সাহেবা, আপনার বোনকে ছাড়া যে আমার চলবে না। অফিস যাওয়ার সময় তার কপালে চুমু না দিয়ে গেলে আমার দিনটাই খারাপ যাবে। আবার অফিস থেকে ফিরে এসে তাকে একবার জড়িয়ে না ধরলে আমার সারাদিনের ক্লান্তি দূর হবে না। আর রাতের বেলা? আদিত্যের কথা থামিয়ে অনামিকা বলল, অরু তুই যা একটু, আমি গুছিয়ে নিব বাকিটা। অরুণিমা বলল, বাবা আমার দুলাভাই দেখি হেব্বি রোমান্টিক। যাক আমার বুবু তাহলে সুখেই থাকবে। উনিও যে রোমান্টিক মানুষ, রোমান্টিক জামাইয়ের স্বপ্ন দেখত সবময়। বদ মেয়ে গেলি এখান থেকে। অরুণিমা এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। ওর পেছনে পেছনে অনামিকাও যাচ্ছিল। অরুণিমা দরজা পেরিয়ে বের হতেই আদিত্য অনামিকাকে টপকে দরজাটা লাগিয়ে দিয়ে এক হাত দিয়ে অনামিকাকে হ্যাচকা টান দিয়ে নিজের কাছে এনে কোমর চেপে ধরল। অনামিকা বলল, অসভ্য কোথাকার, ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ার জন্য তো ধরিনি চড়ুই পাখিটা। লজ্জা শরম কিচ্ছু নেই। অরুর সামনে এত কিছু বলতে লজ্জা করেনি? তোমার ছোট বোনের মতো। উহু মোটেই লজ্জা করেনি। আমার শালিকা তো। একমাত্র শালিকার কাছেই তো বউয়ের জন্য ভালোবাসাটা প্রকাশ করব, বাইরের কারো কাছে তো নয়। তাছাড়াও ওকে শুধু বলেছি, ওর সামনে তো তোমার সাথে রোম্যান্স করিনি। ইস এত রোম্যান্স আসে কোথা থেকে তোমার? নির্লজ্জ কোথাকার। হুমম শুধুমাত্র তোমার সামনেই আমি নির্লজ্জ ছেলে, পৃথিবীর সবচেয়ে নির্লজ্জ পরশ। বাকি সবার সামনে আমি খুবই নম্র ভদ্র ছেলে। তুমি বউয়ের সামনে কোনো ছেলেটা লজ্জা পেয়ে কাছুমাছু হয়ে বসে থাকে। বউ যদি আবার তোমার মতো সুন্দরী হয় তবে তো কথাই নেই। আচ্ছা, সব তাহলে সৌন্দর্য বিবেচনায় করা হয়? না, একদম না। যারা সৌন্দর্য বিবেচনায় করে তাদের ভালো লাগা ভালোবাসাটা ক্ষণিকের, এখন আছে একটু পরে নেই। কিন্তু আমি যে আমার এই চড়ুই পাখিটার মনের গহীনে সারা জীবন থাকতে চাই, শেষ নিঃশ্বাস ত্যাগ করা অবধি। কথাটা বলেই আদিত্য অনামিকার কোমরে হালকা চাপ দিয়ে ওর মুখটা একটু নিচু করে অনামিকার ঠোঁটে পরম আবেশে একটা চুমু দিল। অনামিকা চোখ দুটো বুজে ফেলল। অনামিকা আদিত্যের শার্টের কলারে দুই হাত দিয়ে খামচে ধরে রেখেছে। দুইজনের উষ্ণ নিঃশ্বাস দুইজনের মুখের উপরে পড়ছে। আদিত্য অনামিকার ঠোঁট থেকে মুখ উঠিয়ে ওর কপালে আলতো করে চুমু দিল। তারপর অনামিকা বলল, এত চুমু দাও কেন তুমি? লজ্জা করে না? উহু করে না। বউকেই তো দিচ্ছি, অন্য কাউকে তো দিচ্ছি না। তাই বলে এত এত চুমু দিতে হবে? হুম হবে। চুমু দিল ভালোবাসার গভীরতা বাড়ে। তাই এই মহান বাণীটি কার শুনি? কার আবার? তোমার একমাত্র স্বামী আদিত্য রহমানের। ইস ছাড়ো তো। আদিত্য অনামিকাকে আরো শক্ত করে চেপে ধরে নিজের বুকে জড়িয়ে নিয়ে বলল, এত ছাড়ো ছাড়ো করো কেন? আমি কি বাইরের কেউ নাকি যে আমার থেকে ছাড়া পেতে চাও বারবার? আমার স্পর্শ কি বিরক্ত লাগে? আমার কেমন কেমন যেন লাগছে। আচ্ছা, কেমন কেমন লাগছে তোমার? জানি না, কেমন কেমন যেন। কেমন কেমন এর কি নাম নাই? আদিত্য অনামিকাত মুখটা উঠিয়ে দেখল এর ঠোঁট দুইটা কাঁপছে। আদিত্যের ইচ্ছে করল আরেকবার ওর ঠোঁটে ঠোঁট চেপে ধরতে।
আদিত্য নিজের মুখটা একটু নামিয়ে অনামিকার ঠোঁটে ছোঁয়াবে এমন সময় অনামিকা মুখ সরিয়ে নিয়ে বলল, তুমি ঠিকমতো ব্রাশ করো হুম, এভাবে আমাকে চুমু দিবা না। ছি। আদিত্য অনামিকাকে আরেকটু শক্ত করে ধরে বলল, প্রতিদিন 2 বার ব্রাশ করি, চুমু তো দেওয়া বন্ধ হবে না। 100 বার দিব। আমি আজকে ব্রাশ করি নাই। ছাড়ো আমাকে, তুমি একটা খারাপ। আদিত্য অনামিকাকে একটু আলগোছে ছেড়ে দিয়ে হো হো করে হেসে দিল। তারপর হাসি থামিয়ে অনামিকাকে আবার শক্ত করে জড়িয়ে ধরে কাছে টেনে এনে বলল, ব্যাপার না ব্রাশ না করলে, আমি করিয়ে দিব। তুমি ব্রাশ না করলেও তোমার ঠোঁটে আমি চুমু দিবই দিব। তোমার ঘৃণা করবে না? উহু, করবে না ভেবে বলছো তো? হুমম, তোমার ব্রাশ করা ব্রাশটাও আমি ইউজ করতে একবার ভাবব না। ভালোবাসায় কোনো ঘৃণা নেই চড়ুই পাখিটা। কথাটা বলে আদিত্য আর 1 সেকেন্ডও দেরি না করে অনামিকার ঠোঁটে গভীরভাবে চুমু দিল। অনামিকা ভাবছে আদিত্য কি তাহলে সত্যি সত্যি ওকে ভালোবাসতে শুরু করেছে, নাকি সবই ওর কল্পনা। 2টা দিনে আদিত্য ওকে যেভাবে প্রতিটা মুহূর্তে ভালোবাসায় পরিপূর্ণ করে রাখছে তারপরেও এটাকে কল্পনা বলে চালানো যায় না। ওর এত ভালোবাসা, এত সুখ কি শেষ পর্যন্ত কপালে সইবে? কি ব্যাপার হুম, আজ দেখি নিজেকে ছাড়িয়ে নেওয়ার কোনো চেষ্টা নেই। কি ধরে নেব তাহলে? আরও কিছুক্ষণ চুমু খাওয়া যাবে তাই না? আদিত্যের কথায় অনামিকার সম্মতি ফিরে পেল। আদিত্য আবার বলল, কি ভাবছিলে হুম? কিছু না। ব্যথা পেয়েছ? না। চোখে পানি কেন? অনামিকা চোখে হাত দিয়ে দেখে ওর 2 চোখে পানি। নিজেও জানে না কখন চোখ থেকে পানি বেরিয়েছে। হয়তো অতি সুখে চোখে পানি এসেছে। মানুষের চোখে 2 সময় পানি আসে, অতি দুঃখে আসে নয়তো আসে অতি সুখে। এই মুহূর্তে অনামিকার চোখে অতি সুখে পানি এসেছে। ভালোবাসার সুখ, কিছু পাওয়ার সুখ। যে মানুষটাকে মনে প্রাণে ভালোবাসে তাকে নিজের করে পাওয়ার সুখ। অনামিকার একটাই ভয়, এই সুখ শেষ পর্যন্ত কপালে সইবে তো? অনামিকার ওর চোখের পানি মোছার আগেই আদিত্য ওর চোখের পানি হাত দিয়ে মুছে দিয়ে বলল, এই চোখে আমি কখনো পানি দেখতে চাই না। এই চোখে শুধুমাত্র আমার জন্য সীমাহীন ভালোবাসা দেখতে চাই। এই চোখে আমি কখনো পানি আসতে দেব না। এই চোখের পানি কখনো মাটি স্পর্শ করবে না। গাল বেয়ে মাটিয়ে পড়ার আগেই আমি পরম যত্নে মুছে দেব। সুখে মরে যেতে ইচ্ছে করছে অনামিকার। আদিত্য এতটা অনুভব করাচ্ছে কেন ওকে? এই অনুভূতিটা যেন বুকের ভেতরে একটা চিনচিন ব্যথার সৃষ্টি করে। সুখের আবেশে অনামিকা আদিত্যের বুকে মাথা রেখে শক্ত করে ওকে জড়িয়ে ধরেছে। আদিত্য অনামিকাকে শক্ত করে নিজের বুকে চেপে ধরেছে। তাড়াতাড়ি চলে এসো, একা একা থাকতে পারবো না। অনামিকা আদিত্যের বুক থেকে মাথা উঠিয়ে বলল, ইস 2 দিনেই এত প্রেম। কদিন পর আমাকে তো আর ভালোই বাসবা না। উহু, আস্তে আস্তে পরিমাণটা বাড়তেই থাকবে। তাই? হুম ম্যাডাম তাই। আচ্ছা দেখা যাবে। ওকে দেখাবো। এবার ছাড়ো আমি তৈরি হয়ে নেই। আচ্ছা হও। আদিত্য অনামিকাকে ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে আধশোয়া হয়ে বসে পড়ল। অনামিকা বলল, আমি তৈরি হব। রুম থেকে যাও। বারবার এমন যাও যাও বলো না তো। আমার সামনে তৈরি হতে সমস্যা কোথায়? আমি তো তোমার স্বামী নাকি? সমস্যা নেই। আমার লজ্জা করে। প্লিজ যাও। জোরটা কেটে গেলেই ঠিক হয়ে যাবে সব। আপাতত যাও। জোরটা কাটানোর জন্য শুরু তো করতে হবে আগে। অনামিকা এসে আদিত্যের বুকে কয়টা কিল বসিয়ে দিয়ে বলল,
ফাজিল ছেলে কোথাকার, অসভ্য, যাও এখান থেকে, প্লিজ যাও। আমার বুকটা ফেটে গেল। এই বুকেই তোমার বাসচড়ুই পাখি, এখানে আঘাত করো কিভাবে? অনামিকা স্তব্ধ হয়ে গেল। আদিত্যও কথাটা বলে লজ্জা পেয়ে গেল কেন যেন। দুইজনেই পিন পতন নীরবতা পালন করছে। এমন সময় দরজায় কড়া নাড়ল অরুণিমা। কিরে বুবু, আজ কি যাবি? বেলা বাড়ছে তো, আর কত থাকবি? অনামিকা আদিত্যকে বলল। দেখেছ, আমি এখনো তৈরিই হতে পারিনি। তুমি বাইরে যাও, আমি তৈরি হব প্লিজ। আদিত্য আর কথা না বাড়িয়ে বেরিয়ে গেল। দরজা খুলে বাইরে বেরিয়ে দরজাটা ভিড়িয়ে দিতেই অরুণিমা বলল, কি দুলাভাই, বুবুর সাথে প্রেম শেষ হয়েছে? তা কি আর শেষ হওয়ার? তোমরা দিচ্ছ কোথায় প্রেম করতে? সবে তো শুরু হয়েছে মাত্র। তাই নাকি? আমরা কি আটকে রেখেছি নাকি? এই নিয়ে যেতে এসেছ 7-7টা দিনের জন্য। আহারে, আমার দুলাভাইয়ের বুঝি খুব কষ্ট হবে? তা তো বটেই। 2 দিন বাসায় একা একা কি করব কে জানে। 2 দিন? 2 দিন পর অফিস শুরু, তখন না হয় সারাদিন অফিস করব। এই 2 দিন তো আর কোনো কাজ নেই, মশা মারব ঘরে বসে বসে। আর অফিস শুরু হলে রাতে বাসায় ফিরে বাড়ি পাহারা দিব একা একা। অরুণিমা হো হো করে হেসে উঠল। অনেকক্ষণ হাসার পর কোনো রকম হাসি থামিয়ে বলল, আপনি এই 2টা দিন ফ্রেন্ডদের সাথে ঘুরবেন। আর অফিস শুরু হলে বুবু আসা অবধি বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দেওয়াই ঘুম দিবেন কম্বল মুড়ি দিয়ে। আপনাদের এখানে পরিবেশটা খুব উপভোগ্যকর, রাতের ঘুমটা খুব ভালোই আসে। আদিত্য বিড়বিড় করে বলল, ঘুম তো ভালো আসবেই। আমার আসে না। এত লক্ষ্মী একটা বউকে রেখে ঘুমানোর চেয়ে রাতটা উপভোগ করতে বেশি মজা লাগে, সাথে কিছু মিষ্টি খুনসুটিময় রোম্যান্টিকতা। কি বললেন? কই না, কিছু বলিনি। বলেছেন তো কি যেন বিড়বিড় করে। বলেছি আমাদের এখানে খোলামেলা এলাকা তো, তাই রাতটা উপভোগ্যকর হয়। ওহহ, আচ্ছা। শালিকা, আমার বউটাকে জলদি বাড়ি পাঠিয়ে দিও প্লিজ। কেন দুলা ভাই, আপনার কি কোলবালিশ নাই? কোলবালিশ আর বউ কি এক জিনিস হল? এত বছর তো কোলবালিশ ছিল, এখন কোলবালিশের সাথে ডিভোর্স হয়ে গেছে। তোমার বোনকে নতুন করে বিয়ে করেছি, ওকে ছাড়া কিভাবে থাকব বলো তো? কোলবালিশের সাথে আবার সব গুছিয়ে নিন কয়দিনের জন্যে। না না না, সেটা কখনোই সম্ভব নয়। কোলবালিশকে আমার আর কোনো দরকার নেই, আমার অনুপাখিটা থাকলেই চলবে। আহা কি প্রেম! আমার বুবু তাহলে ভীষণ ভাগ্যবতী বটে। মনের মতো বর পেয়েছে। মনের মতো না ছাই, আমাকে তো কাছেই যেতে দেয় না। কি? আর ইউ সিরিয়াস? হ্যাঁ, বুবু তো অনেক রোমান্টিক। যাক গে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নতুন নতুন তো, তাই একটু জোরতা কাজ করে। কবে যে হবে আল্লাহ জানে। আপনি রেডি হন না কেন? আমি কি কোথাও যাব নাকি যে রেডি হব? আমাদের সাথে যাবেন। কেন? উফ, আপনি এত প্রশ্ন করেন কেন? আর এত গাধা কেন আপনি? কি আমি গাধা? তোমার বোন তাহলে গাধার বউ, গাধি। হা 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 হা। আপনারই বউ, আমাদের কি? যান যান, জলদি তৈরি হয়ে নিন, আপনিও আমাদের সাথে যাবেন। আর এটাই নিয়ম। বুবুকে নিয়ে একেবারে বাড়ি ফিরবেন। সত্যি? জি দুলা ভাই। তাহলে এত সময় মিথ্যে বললে কেন? আপনাকে নাচাতে খুব মজা লেগেছে, তাই আরেকটু নাচালাম। তবে রে বদ মেয়ে, আদিত্যের খুশি দেখে কে
খুশিতে অরুণিমার দুই গাল টেনে দিল। অরুণিমা বলল, বাবা রে বাবা, কি বউপাগল জামাই জুটেছে আমার বুবুর কপালে। আদিত্য সেদিকে ভ্রুক্ষেপ না দিয়ে রুমে চলে গেল। অনামিকা একটা সোনালি পাড় লাল শাড়ি পরেছে, সোনালি রঙের ব্লাউজ, চুলগুলো দুই দিক থেকে পেছনের দিকে এনে একটা ছোট্ট ক্লিপ দিয়ে বাঁধা, চোখে গাঢ় কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক। সব মিলিয়ে অপূর্ব লাগছে অনামিকাকে। আদিত্যের চোখ আটকে গেল অনামিকার দিকে তাকিয়ে। অনামিকা শাড়ির কুচিগুলো গুছিয়ে নিচ্ছিল। মাথা উঠিয়ে দেখে আদিত্য ওর দিকে স্তব্ধ হয়ে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনামিকার মাথার দুই দিকের দুই গোছা লেয়ার কাটা চুল ব্রাকেটের মতো মুখটাকে জড়িয়ে রেখেছে। অনামিকা এক পলক আদিত্যের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে ড্রেসিং টেবিলের দিকে ঘুরে শাড়ির আঁচল ঠিক করাই ব্যস্ত হয়ে পড়েছে। শাড়ির আঁচল ঠিক করতে করতে অনামিকা বলল, তুমি চটজলদি তৈরি হয়ে নাও। তুমি আমাকে আগে বলনি কেন যে আমিও যাব? বারে, আগে বললে সারপ্রাইজ নষ্ট হয়ে যেত না? সারপ্রাইজ ছিল তাহলে? জি। ওরে আমার লক্ষ্মী বউটা, বলেই আদিত্য পেছনে থেকে অনামিকাকে জড়িয়ে ধরল। অনামিকা বলল, এই আইডিয়াটা আপনার শালীর ছিল স্যার, আমার না। বাহ, বউ পেয়েছি যেমন তেমন, শালী তো একেবারে মনের মতো পেয়েছি। যাও, শালীর কাছেই যাও। তবে এখানে কি জেলাস হচ্ছে হুম? এই এত সুন্দর গন্ধ আসছে কোথা থেকে? কি লাগিয়েছ? কিছুই লাগাইনি এখনো। বাবা, তোমার গায়ের গন্ধটা তো দারুণ। কথাটা বলেই আদিত্য অনামিকার ঘাড়ে মুখ গুজে দিল। ওর চুলগুলো আলগোছে সরিয়ে একটা গভীর চুমু খেল। অনামিকা ওকে থামিয়ে বলল, এই একদম দুষ্টুমি না এখন। যাও, তৈরি হয়ে নাও জলদি। একটু আদর করি প্লিজ। না, এত রোম্যান্স ভালো না। যাও, তৈরি হয়ে নাও। অনামিকা দূরে সরে গেল। তারপর আদিত্য বলল, আমার প্যাকিং? ওটা হয়ে গেছে স্যার। আপনার সারপ্রাইজটা গুছিয়েই দিয়েছি আমরা আপনাকে। আমরা কে? সারপ্রাইজ তো দিল আমার শালী সাহেবা। আচ্ছা বাবা, আপনার শালী দিয়েছে। এবার তৈরি হয়ে নাও। আমি আসছি। কোথায় যাবা? তুমি তৈরি হও। আমি বাইরে যাচ্ছি। না, তুমি এখানেই থাকবে। কেন? তোমার সামনেই চেঞ্জ করব। তোমার লজ্জা না থাকলেও আমার আছে। আমি পারবো না এখানে থাকতে। অনামিকা আর এক সেকেন্ডও দেরি না করে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় অনামিকা শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলল, নিজের খেয়াল রাখবেন মা। সময়মতো ঔষধ খাবেন, বাবার দিকেও খেয়াল রাখবেন। আমি জলদি চলে আসব। পাশে দাঁড়িয়ে থাকা অনামিকার বাবা বলল, বেআইন, আমার মেয়েটা তো আর আমার রইল না। আপনাদের হয়ে গেছে। দেখেছেন কিভাবে বলছে তাড়াতাড়ি চলে আসবে। বাপের বাড়িতে যাওয়ার জন্য মেয়েরা কত কি না করে। আর আমার মেয়েটা শ্বশুর বাড়িতে ফিরে আসার জন্য কিভাবে বলছে। মেয়েটা তো আমারই বেয়াই সাহেব। আচ্ছা, বেআইন, আসি তাহলে। অনামিকার বাবা ফেরার পরেই অফিসে চলে গেছে। কিছু আর্জেন্ট কাজ আছে, সেগুলো সারতে হবে। আদিত্য অনামিকাদের গেস্ট রুমে শুয়ে রেস্ট নিচ্ছে। ওদের ফ্ল্যাটটায় 3টা বেডরুম, একটা ডাইনিং রুম, একটা ড্রয়িং রুম, 2টা বারান্দা রয়েছে। একটা রুমে অনামিকা আর অরুণিমা ঘুমাতো একসাথে, একটা রুমে বাবা ঘুমায়, আরেকটা রুম সাজিয়ে রেখেছে গেস্টদের জন্য। অনামিকা আর আদিত্য এই গেস্টরুমেই থাকবে। এই আমার মাথাটা একটু টিপে দাও না প্লিজ, খুব ব্যথা করছে। কেন, কি হয়েছে হঠাৎ? আমাকে তো আর বলে আসেনি ব্যথাটা। চা করে দেই?
কড়া লিকার দিয়ে? ভালো লাগবে। শুয়ে থাকো, আমি চা করে আনছি। উহু, তোমার ওই নরম তুলতুলে হাত দিয়ে মালিশ করে দাও চড়ুই পাখি, তাতেই সেরে যাবে। ইস, সবকিছুতেই দুষ্টামি। সত্যি বলছি, তোমার একটু ভালোবাসা পেলেই ঠিক হয়ে যাব। চুপ করে লক্ষ্মী বাচ্চার মতো শুয়ে থাকো, আমি চা করে আনছি। অনামিকা রান্নাঘরে এসে চা বানাচ্ছে। অরুণিমা পুরো রান্নাঘর অগোছালো করে রেখেছে। মেয়েটা সময়ও কই পায় গুছানোর। তার উপরে বিয়ের ঝামেলাও ছিল। মেয়েটা একা একাই এখন থেকে বাসায় সব করবে। চা বানানো শেষ করে অনামিকা রুমে গিয়ে দেখে আদিত্য আঙুলগুলো কপালে গুজে শুয়ে আছে চোখ বন্ধ করে। অনামিকা আদিত্যের পাশে বসে বলল, চাটা খেয়ে নাও, ওঠো। আদিত্য উঠে বসল। অনামিকা চায়ের কাপ এগিয়ে দিল আদিত্যের দিকে। চা খাওয়া শেষ করে আদিত্য অনামিকার কোলের উপরে মাথা রেখে শুয়ে পড়ল। অনামিকা আদিত্যের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর মালিশ করে দিচ্ছে। কিছুক্ষণ মালিশ করে দেওয়ার পর আদিত্য অনামিকার হাতটা ধরে নিজের বুকের মধ্যে চেপে ধরে বলল, একটা চুমু দাও না চড়ুই পাখি। এত চুমু চুমু করো কেন তুমি? আমার খুব ভালো লাগে চুমু, তাই। জানো, কোরিয়ান একটা কাপল আছে যারা সারাক্ষণ দুইজনকে খালি চুমু দেয়। সবগুলো চুমুই ঠোঁটে দেয়। ওদের কাপলটা খুব কিউট জানো, আমাদের মতোই। মেয়েটা একটু বাচ্চা বাচ্চা দেখতে, এইটুকুন ছোট, গুলুমুলু ধরনের, ঠিক তোমার মতো। আর ছেলেটা আমার মতো লম্বা। আমি বাচ্চা বাচ্চা দেখতে? আমি কি বেশি মোটা? না গো চড়ুই পাখি, তুমি মোটা না, গুলুমুলু দেখতে, তবে ঠিক একটা বাচ্চার মতোই। দেখলেই খালি আদর করতে ইচ্ছে করে। আচ্ছা, তাহলে সেদিন আদর দাওনি কেন যেদিন চেয়েছিলাম? অনামিকার এমন কথায় আদিত্য চুপ হয়ে গেল। ওর কোল থেকে মাথা উঠিয়ে বসে বলল, সেদিন পরিস্থিতি ভালো ছিল না। আর তুমিও তো পড়ে নিষেধ করেছিলে। তোমার মনে আছে আমাদের পুরনো দিনগুলোর কথা? হুম, মনে আছে। থাকবে না কেন? আমার মেমোরি খুবই তীক্ষ্ণ বুঝলে চড়ুই পাখি। আদিত্য আবার অনামিকার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। অনামিকা বলল, মাথা ব্যথা কমেছে তোমার? কিছুটা। মিষ্টি একটা বউ থাকতে মাথা ব্যথা কি করে থাকে বলো? বুঝেছি। চলো না, বাইরে থেকে একটু ঘুরে আসি। কোথায় যাবা? এখানে পাশেই তো লেক আছে। চল, আমরা যেখানে প্রথম আর শেষবার দেখা করেছিলাম বিয়ের আগে সেখানে যাই। হুম, ভালো আইডিয়া। চলো, তৈরি হয়ে নাও। শুধু চুল বাঁধব, আর কিছু করব না বেশি। চেঞ্জ করা লাগবে না। চেঞ্জ করাবা না? না। ইস, আমি আরো ভাবলাম বসে থাকবো এখানে, আর আমার সামনেই তুমি চেঞ্জ করবা। আমি মুগ্ধ হয়ে দেখব তোমায়। তুমি না সত্যি একটা ফাজিল। জানি, বউয়ের সাথে ফাজিল হতে দোষ নেই শোনাবো। চুল খোলা রেখো, বাঁধতে হবে না। খোলা চুলেই তোমাকে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে। অরু কোথায়? ওর বান্ধবীর বাসায় গেছে গ্রুপ স্টাডি করতে। রাত হবে ফিরতে। বাবা আসবেন কখন? বাবার আসতেও রাত হবে। অফিস শেষে ওনারা সব কলিগ মিলে কফি হাউজে বসে কিছুক্ষণ। বাহ, উনি তো দেখি আমাদের চেয়েও আধুনিক। হুম, আমার বাবা খুবই মিশুক প্রকৃতির মানুষ। অল্পতেই মানুষের সাথে মিশে যান, সবার সাথে মিলেমিশে থাকেন। তুমি বাবার মতোই হয়েছ। হ্যাঁ জানি। এবার চলো। অনামিকা উঠে দাঁড়িয়ে চিরুনি নিয়ে চুল আঁচড়ে নিচ্ছে। আদিত্য বলল,
এই শুনো না, বলো। একটা চুমু দাও না প্লিজ। এখন দুষ্টুমি না, চলো। সকালেও চুমু দাওনি, এখনো দিচ্ছ না। আমি দেই না হয়? আমাকেও দিতে দিচ্ছ না। আজকে সারাদিনে একটা চুমুও খাইনি ভালো করে, তাই আমার এত খাওয়ার পরেও ক্ষুধা মিটেনি। ইস, একটা বড্ড ফাজিল তুমি। বাইরে তাকিয়ে দেখো, আকাশ হালকা মেঘলা লাগছে। এই সময়ে বৃষ্টি হওয়া মানে কি জানো? কি মানে? হলো প্রচণ্ড শীত পড়বে। কদিন পরেই তো শীতকাল এসে পড়ছে। তার আগে বৃষ্টি হলে অনেক শীত পড়ে। এবার আমার শীতকালটা খুব ভালোই কাটবে, সাথে তোমারও। কেন? বাচ্চা মানুষ ওসব বুঝবে না। চলো বের হই আমরা। চলবে। চড়ুই সংসার। ফারজানা আক্তার রত্না। 9+10। 9 মোপর্ব। আদিত্য আর অনামিকা রাস্তার পাশে হাতে হাত রেখে হাঁটছে। তীব্র বাতাসে অনামিকার খোলা চুলগুলো উড়ছে। সামনের চুলগুলো বারবার ওর চোখে, ঠোঁটে, গালে এসে উপচে পড়ে বড্ড জ্বালাতন করছে ওকে। আদিত্য হাত দিয়ে আলতো করে অনামিকার চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিচ্ছে বারবার। অনামিকাকে খুবই মায়াবতী লাগছে। আদিত্যের ইচ্ছে করছে আচ্ছা মতন আদর করে দিতে ওর চোখে, ঠোঁটে, গালে। আদিত্য আর অনামিকা একটা দিঘির পাড়ে বসে আছে। হালকা বাতাস বইছে। আশেপাশে সবুজ গাছপালা। সামনের দিঘির পানির স্রোত বয়ে যাচ্ছে বাতাসের সাথে। আদিত্য অনামিকার হাতে হাত রেখে বলল, এখানেই আমরা 1 বছর আগে বসেছিলাম, তাই না? হুম। মনে পড়ে সেই মুহূর্তগুলোর কথা? আমার প্রতিটা ন্যানোসেকেন্ডের কথাও মনে আছে সেদিনের। আমার অনুভূতিটা যে বেশি ছিল। হুম, জানি। আমারও সব স্পষ্ট মনে আছে। অনামিকা আদিত্যের বাহু 2 হাত দিয়ে চেপে ধরে ওর কাঁধে মাথা রাখল। তারপর চোখ বন্ধ করে সেই 1 বছর আগের দিনটার কথা মনে করল। সেদিনও আকাশটা মেঘলা ছিল। মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। যাকে ভালোবেসে নাম দেওয়া হয়েছে ইলশেগুড়ি। অনেক আকুতি মিনতি করার পর আদিত্য দ্বিতীয়বারের মতো অনামিকার সাথে দেখা করতে রাজি হয়েছিল। ওদের পরিচয়টা হয়েছিল আরও বছর 3 আগে ফেসবুকে। আদিত্য তখন সাজিকে ভালোবাসত। সবসময় অনামিকার কাছে সাজির গল্প জুড়ে বসত। অনামিকাও নির্বাক শ্রোতার মতো শুনে থাকত। ওদের মেসেঞ্জার চ্যাটিং, ফোনালাপে মেতে ছিল দুইজনেই। ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়েছিল দুজনাতে। অনামিকা কখনো সোশ্যাল নেটওয়ার্কে ছবি ইউজ করে না। সবসময় ফুল, পাখি, বউ, কার্টুনের ছবি দিয়ে রাখত প্রোফাইলে। আদিত্যের সাথে ভালো বন্ধুত্ব হওয়ার পর আদিত্য ছবি চেয়েছিল। পরিচয়ের 2 বছর পর আদিত্য অনামিকাকে দেখেছে। অনামিকা সেদিন দ্বিতীয়বার প্রশ্ন না করে নির্বিঘ্নে ওকে ছবি দিয়েছিল। সেদিন আদিত্য অনামিকার রূপের গুণ গেয়েছিল খুব। অনামিকার চোখ দুটো খুবই মায়াবী। যে কাউকেই ঘায়েল করে নিতে পারবে মেয়েটা। সেদিন আদিত্য বলেছিল, মাশাআল্লাহ, তুমি খুবই মায়াবতী। তোমার শুধু রূপই নয়, অনেক গুণও আছে। তুমি খুবই ফ্রেন্ডলি। আর তোমার এই জিনিসটাই আমার খুব ভালো লাগে। যার তার সাথে সহজেই মিশে যাও ঠিকই, তবে যার তার সাথে যেমন তেমন ভাবে মিশো না। নিজের ব্যক্তিত্ব বজায় রেখে চলো। আমি সৌভাগ্যবান তোমার মতো একজন বন্ধু পেয়ে। ওদের পরিচয়ের 3 বছরের মাথায় অনামিকা হুট করেই একদিন বল, চলো না আমরা দেখা করি একদিন। সিরিয়াসলি? তুমি বলছো এই কথা? হ্যাঁ, কেন? আমি বলতে পারি না এটা? না মানে সেদিন শুনলাম তুমি কখনো কারো সাথে দেখা করো না।
তাও আবার ফেসবুক পরিচিত। আমরা তো এখন খুব ভালো বন্ধু। দেখা করতে দোষ কোথায়? সাজিকেও নিয়ে এসো সাথে। আচ্ছা ঠিক আছে। আদিত্য আগে থেকে এসে সেদিন অপেক্ষা করেছিল 15 মিনিট। বৃষ্টির কারণে রিকশা পাচ্ছিল না অনামিকা। ঘোর বর্ষা ছিল তখন। ওদের দেখা হওয়ার পর অনামিকা আদিত্যকে জিজ্ঞেস করল, সাজিকে নিয়ে আসনি কেন? ওর জ্বর এসেছে। গতকাল ভিজেছিল বৃষ্টিতে। এখন বিছানায় পড়ে আছে। ওহহ আচ্ছা। ওরা দুইজন সেদিন রিকশা করে এই ঘোর বর্ষায় অনেকটা পথ ঘুরেছে। এক রিকশায় বসে আদিত্যের হাত বারবার অনামিকার হাতের সাথে লাগছিল। খুবই অদ্ভুত অনুভূতি জাগছিল সেদিন ভেতরে। এ কেমন অনুভূতি তা অনামিকা জানে না। যতবার আদিত্যের হাতের সাথে ওর হাত লাগছিল ততবার ওর ভেতরটা যেন কেঁপে উঠছিল। বুকের ভেতরে টিপটিপ শব্দ হচ্ছিল। এভাবে কখনো কারো সংস্পর্শে আসেনি অনামিকা। এই প্রথম কোনো পুরুষের সংস্পর্শে এসেছে। এতটা কাছে এসেছে। এই অনুভূতিটার নাম ও জানে না। সেদিন দেখা করে আসার পর থেকে অনামিকা একটা মুহূর্তের জন্যেও আদিত্যকে ওর মন মস্তিষ্ক থেকে সরাতে পারেনি। এর আগে থেকেই ও আদিত্যকে একটু একটু করে পছন্দ করত। কখনো বুঝতে পারেনি সেটা। কিন্তু দেখা করে আসার পর থেকে আদিত্যের প্রতি যে অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়েছে সেটাকে কোনোভাবে মন মস্তিষ্ক থেকে সরাতে পারছে না অনামিকা। অনামিকা তখন অনার্স 3য় বর্ষে পড়াশুনো করছিল। আদিত্যের সাথে পরিচয়টা হয়েছে ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পর। সেদিনের পর অনামিকা আস্তে আস্তে আদিত্যের প্রতি ফুটবল হয়ে পড়ছিল। ও নিজেও বুঝে উঠতে পারছিল না এমন অনুভূতি কেন হচ্ছিল। আস্তে আস্তে যখন অনামিকা বুঝতে পারছিল ও আদিত্যকে ভালোবেসে ফেলেছে তখন ওর ভেতরে অজানা ভয় ঢুকেছে। হারানোর ভয়। কারণ আদিত্য অন্য কারো। সে কখনোই অনামিকার হবে না। আদিত্য পাগলের মতো ভালোবাসে সাজিকে। ওদের এত বছরের খুনসুটিময় সম্পর্ক অনামিকার কারণে নষ্ট হোক তা অনামিকা চায় না। ও অনেক চেষ্টা করেছে আদিত্য থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখতে, ওর সাথে যোগাযোগ না রাখতে। তাই ফেসবুক ও অফ করে রেখেছিল কয়েক মাস। কিন্তু আদিত্য বারবার অনামিকার কন্ট্যাক্ট নাম্বারে কল দিত। এমন পরিবর্তনের কারণ জানতে চাইত। অনামিকা বিষয়টা যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। একদিন আদিত্যের খুব পীড়াপিড়িতে অনামিকা মুখ ফসকে বলে ফেলেছিল, আমি তোমায় ভালোবাসি আদি। সেদিন আদিত্য আর কোনো উত্তর না দিয়ে ফোনটা ডিসকানেক্ট করে দিয়েছিল। এরপর অনামিকা বেশ কয়েকবার আদিত্যকে কল করেছিল। কিন্তু ওপাশ থেকে কেউ কল রিসিভ করেনি। অনামিকা ফেসবুক ওপেন করে দেখে আদিত্য তখন অ্যাক্টিভ ছিল। ও আদিত্যকে একটা টেক্সট দিল। আদি এমি তোমার সাথে দেখা কট চালাস্ট বেড়া মোটো কিছু কথা বলার আছে তারপর না হয় আমার সাথে সব রকমা কন্ট্যাক্ট অফ করেও। আদিত্য মেসেজ পেয়ে সাথে সাথেই রিপ্লাই দিল, যা কথা বলার এখানেই বলো না হয় এমি কল দিচ্ছি কলই বলো এমি দেখা কট পারবো না। প্লিজ অডিটরি টু আন্ডারস্ট্যান্ড এমি বেশি টাইম নিব না তোমার দেখিমরা ফার্স্ট যেখানে দেখা করেছি সেখানেই এসো টামায়ামি টাইম জানাচ্ছি ইকেটিইউ পচুমি আসলে আসবা না আসলে না আসবাবু এমি টাইম মোটো যাবো 1 আওয়ার্স ওয়েট কবা তারপর চলে আসবো। আদিত্য আর কোনো রিপ্লাই দেয়নি। অনামিকা কিছুক্ষণ পর দেখা করার টাইম টেক্সট করে দিল আদিত্যকে। অনেকক্ষণ যাবৎ আদিত্য অপেক্ষা করছে অনামিকার জন্যে। অনামিকার দেওয়া সময়ের 30 মিনিট আগেই ও পৌঁছে গেছে দিঘির সামনে। ওদের বাসা থেকে এখানে আসতে 1.5 ঘন্টা সময় লাগে। জ্যামে আটকা পড়ে যাবে বলে আদিত্য আগেই বেরিয়ে পড়েছে। কিন্তু জ্যাম না থাকার কারণে 30 মিনিট আগেই পৌঁছে গেছে। দিঘির সামনে আদিত্য হাঁটাহাঁটি করছে।
আদি। একটা মেয়েলি কণ্ঠে পেছনে ফিরে তাকায় আদিত্য। অনামিকাকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আদিত্য, যেন চোখ ফেরাতে পারছে না। কলাপাতা রঙের একটা সিল্কের শাড়ি পরেছে অনামিকা। কপালে একটা ছোট্ট কালো টিপ, চোখে গাঢ় কাজল, দুই হাতে নানান রঙের কিছু কাছের চুড়ি, খোলা চুলগুলো দুই পাশে এলোমেলো হয়ে আছে। সামনের কয়েকটা চুল বারবার চোখজে মুখে এসে উড়ে বেড়াচ্ছে বাতাসের সাথে তাল মিলিয়ে। বৃষ্টির কয়েকটা ফোঁটা ওর গালে, গলায় আটকে আছে। কি অপূর্ব লাগছে ওকে দেখতে। আদিত্য যেন চোখ ফেরাতে পারছে না। হঠাৎ করে চোখজোড়া বন্ধ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেলল আদিত্য। তারপর বলল, যা বলার তাড়াতাড়ি বলো, আমার কাজ আছে, যেতে হবে। মাত্রই তো এলাম, একটু বসি, বেশি সময় তো নেব না। অনামিকা পাশের বেঞ্চিতে গিয়ে বসল। এক কোনো অপর কোনো আদিত্য বসল। দুইজনের মাঝে প্রায় 2 হাত দূরত্ব। অনামিকা সরু গলায় বলল, আর একটু কাছাকাছি এসে বসা যায় না আদি? আদি অনেকটাই কাছে এসে বসেছে অনামিকার। অনামিকা বলল, তোমার জন্য ফ্রুট কেক বানিয়ে এনেছি, এই নাও খাও। অনামিকা পাশে রাখা বক্স থেকে কেক বের করে আদিত্যের দিকে তুলে ধরল। আদিত্য বলল, এটা কেন এনেছ? তোমার অনেক ফেভারিট কিনা তাই। কাল তোমার জন্মদিন, কাল আমি আসতে পারবো না, আমার এক্সাম আছে, বাসায়ও অনেক কাজ আছে, তাই আজকেই সারপ্রাইজটা দিচ্ছি। ওহহ, এই শাড়ি এত সাজগোজ তাহলে? না না, শাড়ি পরেছি অন্য কারণে। আজকে ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, সেখানে আমাকে উপস্থাপনা করতে হবে। এই বৃষ্টিতে শাড়ি পরে বের হতাম না, না হলে। কি এমন কথা বলবে যে আজকেই বলতে হবে? এত অস্থির হচ্ছ কেন আদি? একটু সময়ই চেয়েছি, একটা দুপুর আমায় দিল, তোমার খুব ক্ষতি হবে কি? আদিত্য আর কিছু বলল না। আজকেই আমাদের শেষ দেখা আদি, এরপর আর কোনো দিন আমাদের কোনো দেখাও হবে না, আর কথাও হবে। আমি তোমাকে কেন এতটা অনুভব করি তা আমি জানি না। কিভাবে কি হলো আমি কিছুও বুঝতে পারি না। আমার মনের উপর তো আর আমার জোর নেই, তাই না বলো? আমি জানি তুমি সাজিকে খুব ভালোবাসো, তবুও আমি তোমায় নিয়ে এতটা ভেবে ফেলেছি। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি। আমি জানি না কেন এসব হলো। আমি তোমাদের মাঝে দেয়াল হয়ে থাকতে চাই না, তাই চাইছি তোমার সাথে সব রকমের যোগাযোগ বন্ধ করে দিতে। দূরে থাকলে হয়তো একটু একটু করে ভুলে যাব তোমাকে, কাছে থাকলে কষ্টটা বাড়তেই থাকবে একটু একটু করে। অনিশ্চিত কিছুর প্রতি না এগুনোই ভালো, তাই না? তাই আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চেয়েছি, তোমাকে মন ভরে দেখতে চেয়েছি। জানি না তোমার মধ্যে এমন কি আছে যা আমাকে চুম্বকের মতো আকর্ষণ করে, এতটা টানে আমাকে। দুইজনেই চুপ করে আছে। অনামিকা বলল, একটু আমার চোখে চোখ রাখবে আদি? আদিত্য সামনের দিকে তাকিয়ে বসেছিল। অনামিকার কথাটা শুনে ওর দিকে তাকাতেই আদিত্য দেখল অনামিকা ওর দিকে তাকিয়ে আছে স্তব্ধ দৃষ্টিতে। অনামিকার কাজল দেওয়া চোখ দুটোতে পানি ছলছল করছে, চোখের নিচের কাজলটা হালকা লেপ্টে গেছে। আদিত্য বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। ওর বুকের ভেতরে টিপটিপানি বেড়ে গেছে। কেউ যেন হাতুড়ি দিয়ে অনলবরত পেটাচ্ছে ভেতরটা। অনামিকার চোখে একটা অদ্ভুত মায়া আছে। ওর চোখ দুটো যেন একটা মায়ার বেড়াজাল, যেখানে কেউ আটকা পড়লে বের হতে পারবে না সহজে। কি হলো আদি? চোখ নামিয়ে নিলে কেন? আর কিছু বলবে তুমি? আদি, একটা শেষ আবদার করব, তোমার কাছে রাখবে? চেষ্টা করব।
বলো। একটাই জিনিস চাই আদি, বেশি কিছু না। আজকেই তো সব শেষ, আগেও কখনো চাইনি। সময় সুযোগই হয়ে ওঠেনি হয়তো, আজ প্রথম আর শেষবারের মতো চাইব। বলো কি চাও? একবার ভালোবাসি বলতে বলতে আমার কপালে একটা চুমু এঁকে দিবে? কথাটা শুনেই কেমন যেন শক্ত হয়ে গেল আদিত্য। কিছুক্ষণ ভাবলেশহীনভাবে তাকিয়ে রইল অনামিকার দিকে। অনামিকা সামনের দিকে তাকিয়ে বসে আছে। আদিত্য বলল, অনু তুমি জানো আমাদের। প্লিজ আদি প্লিজ। অনামিকার নিঃশ্বাসটা ভারী হয়ে এসেছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে বারবার। ওর কণ্ঠে এক আকুল আবেদন। আদি কি কবে বুঝতে পারছে না? অনামিকা আবার বলল, বেশি কিছু তো চাইনি আদি। এইটুকু পাওয়ার আশা কি আমি করতে পারি না? আদিত্য কি বলবে বুঝতে পারছে না। একদিকে ও সাজিকে পাগলের মতো ভালোবাসে, অন্যদিকে অনামিকা ওকে পাগলের মতো করে ভালোবাসে। দোটানায় আছে একটা। না কিসের দোটানা? ও তো শুধু সাজিকে ভালোভাবে। অনামিকা বলল, আদি এই ছোট্ট আবদারটুকু কি রাখা যায় না? অন্যায় আবদার করে ফেলেছ অনু, রাখতে পারবো না। প্লিজ আদি। আমি তো খারাপ কিছু চাইছি না, শুধু কপালে একটা চুমুই চাইছি। ভালোবাসি বলতে বলতে। আমি তো তোমাকে ভালোবাসি না অনু, আমি সাজিকে ভালোবাসি। তুমি জানো আমাদের সম্পর্কটা কেমন। আমি তোমাকে শুধুই বন্ধু ভাবি, এর বেশি কিছুই না। ওই বন্ধুত্বের জায়গাটা থেকেই না হয় আমার আবদারটা রাখো। আদিত্য চুপ মেরে গেল। কি বলবে বুঝতে পারছে না। আশেপাশের পরিবেশটা বেশ থমথমে। একটু পরে হয়তো বৃষ্টি পড়বে। দিঘির পাড়ে ওরা দুইজন ছাড়া আর কেউ নেই। এমন ছমছমে একটা পরিবেশে অনামিকার এমন আবদার আদিত্য নিতে পারছে না। 7-5 নানান কথা ভাবছে আদিত্য। অনামিকাও চুপ করে বসে আছে। আদিত্য একটু অনামিকার কাছ ঘেঁষে এসে বসল। অনামিকার চুলের উপরে ওর গলায় হাত রেখে আদিত্য মুখটা এগিয়ে দিল ওর কপালে চুমু দেওয়ার জন্য। ভালো থাক আদি, লাগবে না। অনামিকা আদিত্যকে থামিয়ে দিতেই আদিত্য সরে গেল। একটা দীর্ঘশ্বাস নিল আদিত্য। অনামিকা বলল, আমি কারো অধিকার হরণ করতে চাই না আদি। আমায় ক্ষমা করে দিও, ভুল আবদার করার জন্য। আমাকে কেউ কখনো এভাবে স্পর্শ করেনি। কেমন কেমন যেন লাগছিল। তাহলে চাইলে কেন? ভুল হয়েছে। উত্তেজনার বশে চেয়ে ফেলেছি, পাগলামো করেছি। এই ভালোবাসাটা একজনের কাছেই দাবি রাখি। দুইজনেই কিছুক্ষণ চুপ করে বসে আছে। আদিত্য বলল, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তুমি যাও, আমিও যাব। কাজ আছে আমার। একটা ছোট্ট অনুরোধ রাখবে আদি। আবার কি? অনামিকা ব্যাগ থেকে একটা ছোট সোনার লকেট বের করে আদিত্যের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা আমাকে পরিয়ে দিবা প্লিজ। আমার মায়ের লকেট এটা, আমাকে দিয়ে গেছে। আমি এখনো এটা পরিনি একবারও। তুমি পরিয়ে দাও না প্লিজ। আদিত্য আর কথা না বাড়িয়ে লকেটটা হাতে নিল। অনামিকা পেছন ঘুরে সবগুলো চুল আলগোছে সামনে নিয়ে আসল। আদিত্য অনামিকাকে লকেটটা পরিয়ে দিচ্ছে। ব্লাউজের গলা দিয়ে বেরিয়ে থাকা খোলা পিঠের দিকে তাকিয়ে আদিত্যের চোখ আটকে গেল। অনামিকার ঘাড়ের দিকে তাকিয়ে ওর চোখ দুটো স্তব্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ডের জন্য আদিত্যের ঘোর লেগে গেছে। তাড়াতাড়ি চোখ সরিয়ে আদিত্য উঠতে উদ্ধত হল। অনামিকাকে বলল, চলো এবার যাওয়া যাক।
অনামিকা অসহায়ের মতো তাকিয়ে আছে আদিত্যের দিকে। ওর ইচ্ছে ছিল আরও কিছুক্ষণ একসাথে থাকবে, কিন্তু আদিত্য এত তাড়াহুড়ো করছে। ভালো থেকো সবসময় সাজিকে নিয়ে, সুখে থেকো। অনামিকা এইটুকু কথা বলেই একটা ছোট্ট ব্যাগ আদিত্যের হাতে দিয়ে চলে গেল। আদিত্য ভাবলেশহীনভাবে দাঁড়িয়ে ওর যাওয়ার পানে চেয়ে আছে। আদিত্যের এর বেশি কিছুই করার নেই। ও চাইলেই পারবে না অনামিকাকে আটকাতে। ও সাজিকে ভালোভাবে, সাজির ভালোবাসার জালে ও আটকে আছে। এই পিছুটানটা না থাকলে হয়তো বিনা দ্বিধায় অনামিকাকে ভালোবাসা যেত। মেয়েটা ভালোবাসা পাওয়ার জন্য এভাবে আকুতি মিনতি করল। আফসোস একটা পিছুটান সেটাকে বাধা দিয়ে দিল। আচ্ছা আদি, সেদিন আমি যে ব্যাগটা দিয়েছিলাম সেটা খুলে দেখেছিলে? না। অনামিকা আদিত্যের কাঁধ থেকে মাথা উঠিয়ে ওর দিকে তাকিয়ে বলল। না মানে? 1 বছর হয়ে গেছে আমি ওটা দিয়েছিলাম তোমাকে। এখনো খুলে দেখো নি কি আছে তাতে? না, দেখিনি। কেন? আগ্রহ ছিল না? একটুও কি ইচ্ছা করেনি খুলে দেখতে তাতে কি ছিল? করেছিল। তাহলে খুলো নি কেন? জানি না। ওটা খুললে হয়তো খারাপ লাগত, অনেক কিছুই মনে আসত, তাই খুলিনি। বাসায় গিয়েই একেবারে আমার আলমারিতে রেখে দিয়েছিলাম একটা ড্রয়ারে। সেটা কখনোই খুলি না। এতটা কিউরিয়াসলেস কিভাবে হয় মানুষ? তোমার কি জানতে ইচ্ছে করেনি ওটাতে কি আছে? করেছে। আমি আগ্রহ ধরে রাখতে পারি অনু পাখিটা। কবে দেখবে ওটা? আজকে কত তারিখ? 15ই সেপ্টেম্বর। তুমি আমাকে এটা দিয়েছিলে কবে? গত বছরের 12ই অক্টোবর। তাহলে আগামী মাসের 12ই অক্টোবর খুলব প্যাকেটটা। কেন? 1 বছর পূর্তিতে খুলব। হা 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 হা। তুমি খুবই খারাপ। ফাজিল কোথাকার। কথাটা বলেই অনামিকা আদিত্যের বাহুতে কয়টা কিল বসিয়ে দিল। আদিত্য ওকে ঝাপটে ধরে বুকের কাছে নিয়ে জড়িয়ে ধরল। আশেপাশের পরিবেশটা খুবই ভালো লাগছে। তীব্র বাতাসের সাথে হালকা বৃষ্টি কণা গায়ে এসে পড়ছে। আশেপাশের গাছপালাগুলো বাতাসের সাথে হেলে দুলে যাচ্ছে বারবার। বাতাসের সাথে দিঘির পানির স্রোত বয়ে যাচ্ছে। অনামিকা আদিত্যের বুক থেকে মাথা উঠিয়ে বলল, বৃষ্টিতে ভিজব। বৃষ্টি না আসা অবধি এখানেই থাকব। বৃষ্টি আসলে ভিজতে ভিজতে বাসায় যাব। আমার যে বৃষ্টি সহ্য হয় না। একটু ভিজলেই জ্বর, সর্দি নিশ্চিত। তাহলে আমি একা ভিজব। তুমি ওই পুরনো বাড়িটার ছাদের তলায় গিয়ে দাঁড়িয়ে দেখবে। দিঘির পাড়েই একটা পুরনো বাড়ি আছে। সেখানে কেউ থাকে না। বাড়িটা বেশ বড়ই, কিন্তু অনেক পুরনো। বসবাসের অযোগ্য বলে পরিত্যক্ত ঘোষিত হয়েছে। আদিত্য বলল, না ভিজলে হয় না অনু। এখানে খোলামেলা জায়গাটা। ভিজলে পরিবেশটা কেমন যেন হয়ে যাবে। কিছু হবে না। এই দিকটায় তো মানুষজন নেই। আদিত্য আর কিছু বলেনি। একটু পরেই বৃষ্টি শুরু হয়েছে। অনামিকা বৃষ্টিতে ভিজবেই ভিজবে। আদিত্যের কথায় কানি দিচ্ছে না। আদিত্য বারবার নিষেধ করছে বৃষ্টিতে না ভেজার জন্যে। কে শুনে কার কথা? নিরুপায় হয়ে আদিত্য ওই পরিত্যক্ত বাড়িটির ছাদের তলায় গিয়ে দাঁড়াল। অনামিকা একা একা বৃষ্টিতে ভিজছে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। অনামিকার খুশির সীমা নেই। হাতে বৃষ্টির পানি নিচ্ছে, ফোঁটা ফোঁটা পানি দিয়ে খেলছে। আদিত্য মুগ্ধ হয়ে তা দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কিছুক্ষণ পরে একদল ছেলে এসে দাঁড়ালো আদিত্যের পাশে।
আশেপাশে আর তেমন কোনো লোকজন নেই। ছেলেগুলো নিজেদের মধ্যেই কথা বলছে। কিছুক্ষণ পর ওদের দিকে চোখ ফেরাতেই আদিত্য খেয়াল করল একটা ছেলে অনামিকার দিকে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটার চোখের পলক যেন পড়ছে না অনামিকার উপর থেকে। আদিত্য রাগে কটমট করতে লাগল। এই বৃষ্টিতে ভিজে অনামিকার কাছে গিয়ে ওর বাহু চেপে ধরে টেনে নিয়ে গেল। তারপর একটা রিকশা করে রিকশায় চড়ে গেল। অনামিকা বারবার বলছে, এত শক্ত করে ধরেছ কেন? ছাড়ো, আমি ব্যথা পাচ্ছি। অনামিকার কথার দিকে আদিত্যের কোনো ভ্রুক্ষেপ নেই। বাসার কাছে আসতেই আদিত্য অনামিকাকে রিকশা থেকে নেমে বাসায় যেতে বলল। অনামিকা রিকশা থেকে নেমে বাসায় যাচ্ছে। আদিত্য ভাড়াটা মিটিয়ে বাসায় চলে গেল। রুমে ঢুকেই আদিত্যের হাতে থাকা অনামিকার পার্স বিছানার দিকে ছুঁড়ে মেরে অনামিকার দিকে তেড়ে গেল আদিত্য। আদিত্য তার সমস্ত গায়ের শক্তি দিয়ে অনামিকার দুই বাহু চেপে ধরে দেয়ালের সাথে ঠেস দিয়ে চেপে ধরল ওকে। ব্যথায় অনামিকা গোঙাচ্ছে। ওর সমস্ত শরীর থেকে টুপটুপ করে বৃষ্টির পানি চুইয়ে পড়ছে। নিষেধ করেছিলাম না বৃষ্টিতে ভিজতে না? কেন ভিজলে? আমার কথার কি কোনো দাম নেই তোমার কাছে? সামান্য বৃষ্টিতে ভিজেছি বলে আমার সাথে এইভাবে আচরণ করছো? অসহায়ের মতো আদিত্যের দিকে তাকিয়ে কথাটা বলল অনামিকা। আমাকে ছাড়ো আদি, আমি ব্যথা পাচ্ছি। আদিত্য তার হাতের বাঁধন একটু আলগা করে দিল। তারপর বলল, জানো মেয়েদের খোলামেলা জায়গায় বৃষ্টিতে ভিজতে নেই। পাবলিক প্লেসে একটা মেয়ে বৃষ্টিতে ভিজছে এর মানে বুঝো তুমি? কতগুলো ছেলে এসে তোমার শরীরের দিকে নোংরা নজরে তাকিয়েছিল, লোভাতুর দৃষ্টিতে তাকিয়েছিল তোমার দিকে। বৃষ্টিতে ভিজতে থাকা একটা তরুণী মেয়েকে কতটা আবেদনময়ী লাগে সেটা জানো তুমি? এইটুকু জ্ঞান কি তোমার মাথায় নেই? আমার সহ্য হয়নি তোমার প্রতি ওই ছেলেগুলোর চাহনি। ইচ্ছে করছিল ওখানেই মেরে পুঁতে রাখি। অনামিকা আদিত্যের দিকে চুপ করে তাকিয়ে আছে। বিষয়টা এতদূর যাবে সেটা ও ভাবতেও পারেনি। আদিত্য অনামিকাকে বুকে চেপে ধরে বলল, তোমার দিকে কেউ কুনজর দিক সেটা আমি চাই না চড়ুই পাখি। তুমি শুধু আমার। প্রথম দেখার পর থেকেই তুমি শুধু আমারই। আমি সেদিন অনুভব করতে পারিনি তোমাকে একটা পিছুটানের কারণে, কিন্তু এখন পারি। তুমি আমার মনের অনেকটাই জুড়ে আছো। অনামিকার বুকটা ধুকপুক করছে। ও কি বলবে বুঝতে পারছে না। আদিত্য ওকে ছেড়ে দিয়ে বলল, যাও ফ্রেশ হয়ে চেঞ্জ করে নাও। আমিও চেঞ্জ করব। অনামিকা আর কোনো কথা না বলে সোজা ওয়াশরুমের দিকে চলে গেল। আদিত্য রুমেই চেঞ্জ করে নিল। শার্ট প্যান্ট চেঞ্জ করে পাশের রুমের অ্যাডজাস্ট বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে শুয়ে রইল। প্রায় রাত সকাল 8:30 বাজে। অনামিকা শাওয়ার সেরে বেরিয়ে এসেই বারান্দায় ভেজা কাপড়গুলো দিতে গেল। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। অনামিকা বারান্দা থেকে এসেই চুলের পানি নিচ্ছে। আদিত্য অনামিকার দিকে তাকিয়ে আছে। একটা গোলাপি রঙের সালোয়ার কামিজ পরেছে অনামিকা। ওড়নাটা একপাশে নিয়ে চুলের পানি নিচ্ছে তোয়ালে দিয়ে। ভালো করে পানি নাও, ঠান্ডা লেগে যাবে নয়তো। আদিত্যের কথায় ভ্রুক্ষেপ না করে অনামিকা তোয়ালেটা একপাশে রেখে রান্নাঘরের দিকে চলে গেল। 2 কাপ গাঢ় লিকারের কড়া চা করে আদিত্যকে 1 কাপ দিল আর নিজে 1 কাপ খেল। চা খাওয়া শেষ করে অরুণিমাকে কল করল অনামিকা। কিরে, কখন আসবি তুই? আসছি বুবু, বৃষ্টি আরেকটু কমুক, এখন বের হলে রিকশা পাব না। আচ্ছা, জলদি আসিস। আচ্ছা। অনামিকা ফোনটা রাখতেই কলিং বেলের শব্দে উঠে গেল।
দরজা খুলে দেখে বাবা এসেছে। একেবারে কাকভেজা হয়ে আছে, হাত ভর্তি বাজার। এত সব কিসের জন্যে বাবা? জামাই এসেছে, ভালো মন্দ খাওয়াতে হবে তো নাকি? ফ্রিজে তো সবই আছে বাবা। জানি সবই আছে ফ্রিজে, কিন্তু ফেরার পথে তাজা ইলিশ মাছগুলো দেখে ভাবলাম নিয়ে যাই। ভাপা ইলিশ করে খাওয়াবি জামাইকে। আচ্ছা এসব কথা থাক, আগে ফ্রেশ হয়ে নাও, একেবারে ভিজে চুপসে আছো। অনামিকা বাজারের ব্যাগগুলো রান্নাঘরের এক পাশে নিয়ে রাখল। তারপর বাবার রুমে গিয়ে আলমারি থেকে কাপড় আর তোয়ালে বের করে দিয়ে আবার রান্নাঘরে চলে গেল। ইলিশ মাছ, হাঁসের মাংস আর কিছু শাক সবজি এনেছে। অনামিকা শাক সবজিগুলো ফ্রিজে রেখে দিল। তারপর মাংসগুলো প্যাকেট করে ফ্রিজে রাখল। ইলিশ মাছ 2টা রান্নার জন্য রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিল। 2টা ইলিশ কেটে রান্নার প্রস্তুতি নিচ্ছে। কি করছো এখন? অনামিকা পেছনে ঘুরে দেখে আদিত্য দাঁড়িয়ে আছে। আবার সামনের দিকে ঘুরে কাজ করতে করতে বলল, ইলিশ ভাজব। এই সময়ে? হ্যাঁ, বাসায় বৃষ্টির সময়ে ইলিশ আনলে বাবা কড়া ভাজা করে গরম ভাতের সাথে খায়। বাহ, ভালো তো। বাবা কোথায়? ফ্রেশ হচ্ছে। তুমি কি রাগ করে আছো আমার উপরে? না তো, রাগ করব কেন? কিভাবে যেন কথা বলছো। কাজ করছি তো তাই এমন লাগছে। রুমে যাও, আমি পরে আসছি। আদিত্য খেয়াল করল অনামিকা হাফ স্লিভের ড্রেস পরেছে। স্লিভের ভেতর থেকে কিছুটা নিচ পর্যন্ত অনামিকার ফর্সা হাতটা লাল হয়ে আছে। আদিত্য বুঝতে পারল ও অনেক জোরেই অনামিকার হাত চেপে ধরেছিল, যার ফলে ওর হাতে দাগ পড়ে গেছে। ভেতরটা কেমন কেমন যেন করছে। এখন তো অনামিকা ওর দিকে ফিরেও তাকাচ্ছে না। ওকে কিছু বলা যাবে না এখন। রুমে গেলে সব ঠিক করে নেবে বলে সিদ্ধান্ত নিল আদিত্য। আদিত্য রান্নাঘর থেকে বেরিয়ে গিয়ে ড্রয়িং রুমে বসল। সেখানে অনামিকার বাবা বসে টিভি দেখছিলেন। জামাই শ্বশুর মিলে গল্প জুড়ে দিয়েছে। এর মধ্যেই অরুণিমা আসল। বাইরে এখন বৃষ্টি নেই। অরুণিমা ভালোভাবেই ফিরে এসেছে, বৃষ্টিতে না ভিজে। 4 জন একসাথে খেতে বসল টেবিলে। অনামিকার বাবা বলল, বুঝলে জামাই, আমার অনু খুব ভালো রাঁধে মাশাআল্লাহ। একেবারে ওর মায়ের মতোই। অথচ মেয়েটা একা একাই সব রান্না শিখেছে। রান্নার স্বাদ একেবারে ওরে মায়ের মতোই। অরুণিমা বলল, আর আমি? আমার রান্না কি ভালো হয় না বাবা? হ্যাঁ, তোর রান্নাও একই। তুই তো এখনো কাঁচা রাঁধুনি। বাবা, তুমি দুলাভাইয়ের সামনে আমাকে এভাবে বলছো কেন? দুলাভাই ভাববে আমি কিছুই পারি না। দুপুরের রান্নাটা কিন্তু আমিই করেছিলাম, যেটা সবাই মিলে আঙুল চেটেপুটে খেয়েছিলে। জানি জানি, তুই খারাপ রাঁধিস সেটা আমি বলেছি কখনো? না, বলনি। ভালো রাঁধি সেটাও তো বলনি। ভালোই রাঁধিস, মাঝে মাঝে ওই নুনটা একটু বেশি হয় আর কি। আমি সবাইকে নুনের মতো ভালোবাসি, তাই নুন বেশি হয়। শুনো নি রাজার 3 মেয়ের গল্পটা? অনামিকা বলল, আহা ওরু, খেয়ে নে। খাওয়ার সময় এত কথা বলতে হয় না, কতবার বলেছি। খাওয়া শেষে সবাই যার যার রুমে চলে গেল। অরুণিমা বসে কিছুক্ষণ গল্পগুজব করল অনামিকার সাথে। তারপর আদিত্যের দিকে তাকিয়ে অনামিকার কানে ফিসফিসিয়ে বলল, দুলাভাই কি অস্থির হচ্ছে দেখ। পারছে না, আমাকে ঠেলে রুম থেকে বের করে দেয়। এইটুকু বলে অরুণিমা বড়
একটা হাই তুলে জোরে বলল, যাই, আমার খুব ঘুম পাচ্ছে। সকালে ক্লাস আছে আবার। কাউকে বিরক্ত করার জন্যে সরি টরি বলবো না। বলেই অরুণিমা বেরিয়ে গেল। আদিত্য এত সময় বারান্দায় পায়চারি করছিল। অরুণিমা বেরুতেই দ্রুত গিয়ে দরজাটা আটকে দিয়ে আসলো অনামিকার কাছে। অনামিকা বালিশ ঠিক করছিল শোয়ার জন্যে। আদিত্য এসেই ওর পাশে বসে অনামিকার হাত দুটো টেনে নিয়ে বলল, আই এম সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। অনামিকা অবাক হয়ে হাত দুটো ছাড়াবার চেষ্টা বলল, সরি বলছো কেন এভাবে? তোমাকে কষ্ট দিয়েছি তাই? আমি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দাও অনু। না, ঠিক আছে। আমিই বুঝতে পারিনি এত কিছু হয়ে যাবে। আদিত্য অনামিকার দুই হাতের স্লিভ একটু উঠিয়ে দেখল দুটো হাতের বাহুই লাল হয়ে আছে। খুবই অনুতপ্ত বোধ হচ্ছে আদিত্যের। অনামিকার বাহুতে হাত বুলাতে বুলাতে আদিত্য বলল, খুব লেগেছে তাই না? আমাকে একটু জোরে স্পর্শ করলেই এমন রক্ত জমাট বেঁধে লাল হয়ে যায়। আমি তেমন ব্যথা পাইনি। আমি জানি তুমি মিথ্যে বলছ। তুমি ব্যথা পেয়েছ। ফার্স্ট এইড বক্স কোথায়? ওটা দিয়ে কি হবে? কোথায় আছে সেটা জিজ্ঞেস করেছি। অনামিকা হাতের ইশারায় দেখিয়ে দিল পাশের ওয়ার্ড্রবে আছে। আদিত্য দ্রুত উঠে গিয়ে বক্সটা এনে একটা মলম বের করে অনামিকার হাতে লাগিয়ে দিচ্ছে। অনামিকা আদিত্যের কর্মকাণ্ডে ঠোঁট টিপে টিপে হাসছে বসে বসে। অনামিকা বলল, এত অস্থির হয়ো না, একটু পরে ঠিক হয়ে যাবে। কি বাজেভাবে দাগ পড়েছে দেখেছ? আমি আসলে রাগটা কন্ট্রোল করতে পারিনি। কি করেছি নিজেও বুঝতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও চড়ুই পাখি। রাগ করে আছো সেটাও জানি। প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি কষ্ট দিতে চাইনি তোমাকে। কেউ তোমার দিকে লালসার নজরে তাকিয়ে দেখুক তা আমি কখনোই সহ্য করতে পারব না। রাগ ছিলাম, কিন্তু এখন আর কোনো রাগ নেই। সত্যি তো? হুম স্যার, সত্যি। এবার ছাড়ো। আর মলম লাগাতে হবে না। মলম লাগাতে গিয়ে উল্টা আরো লাল করে দিয়েছ হাত। সরি। এত ফরমাল হচ্ছ কেন? বিইজি। হুম। আদিত্য বিছানায় হেলায় দিয়ে শুয়ে অনামিকাকে নিজের বুকে টেনে নিয়ে জড়িয়ে ধরে রাখল। অনামিকা স্পষ্ট শুনতে পাচ্ছে আদিত্যের বুকের ধুকপুকানি। আদিত্য অনামিকার চুলে বিলি কেটে দিচ্ছে। আদিত্য কত কি বলে যাচ্ছে। অনামিকা লক্ষ্মী মেয়ের মতো সব চুপটি করে শুনছে। একটা মজার ঘটনা শুনো। আমি যে স্কুলে পড়েছি সেটা ছিল সরকারি বয়েজ হাই স্কুল। সবকিছুই নিয়মে বাঁধা। চুল আর্মি কাট দিয়ে একদম ছোট ছোট করে রাখতে হতো। একটু বড় হলেই স্যাররা চুল টেনে ধরে পিটাত। নবম শ্রেণীতে থাকাকালী সময় একদিন এক বন্ধুকে স্যার ধরেছিল। ওর চুলগুলো সামনের দিকটায় বড় করে কাটা ছিল। আমাদের হায়ার ম্যাথ স্যার ক্লাসে এসে ওকে ডাকলেন। ও যাওয়ার পর ওর চুলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে স্যার পকেট থেকে 50 টাকার একটা নোট বের করে দিয়ে বলল, যা, ছুটির সময় বাসায় যাওয়ার আগে চুল কেটে বাসায় যাবি। ও কি করেছে জানো? ও টিফিন পিরিয়ডে ওই 50 টাকা দিয়ে একটা বার্গার কিন খেয়ে ফেলেছে। এইটুকু বলেই আদিত্য হাহা করে হাসতে লাগল। অনামিকা বলল, তারপর কি হলো? কি আর হবে? বাসায় গিয়ে আবার বাপের টাকা নিয়ে চুল কেটে পরের দিন ক্লাসে গিয়েছে। তোমরা ছেলেরা এত দুষ্টু কেন বলো তো? হতে হয় ম্যাডাম, না হলে বউ সামলে রাখা দায় হয়ে পড়ে। খালি বাজে কথা বলে
শুনো, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। সেগুলো আমাদের বিয়ের রাতেই বলতে চেয়েছিলাম, কিন্তু সেদিন পরিস্থিতি ভালো ছিল না, তাই বলতে পারিনি। আমার স্ত্রীকে বলবো করেই সব গুছিয়ে রেখেছিলাম। কি কথা? কথাগুলো তুমি মন দিয়ে শুনবে আর পালন করার চেষ্টা করবে। আমার বিশ্বাস তুমি পারবে। তুমি এখন মিসেস রহমান। আমি বাবা মায়ের একমাত্র ছেলে। আমার আগে পেছনে কোনো ভাই নেই। একটা ছোট বোন ছিল, সে খুব ছোট্ট থাকাকালীন সময়েই মারা গিয়েছে থ্যালাসেমিয়া রোগে। তারপর থেকে বাবা মা আমাকে খুব যত্ন করেই গড়ে তুলেছে। বাবার অনেক টাকা পয়সা থাকলেও আমি কখনো বাবার থেকে পড়াশুনো কিংবা অন্য হাত খরচের জন্য তেমন টাকা নিতাম না। ক্লাস 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম। তখন থেকে নিজের বৃত্তির টাকা দিয়ে পড়াশোনা করেছি। 8ম শ্রেণীতেও বৃত্তি পেয়েছি। স্কলারশিপের টাকা দিয়ে আমার পড়াশুনো চলত। বাকি আমি টিউশনি করাতাম, তা দিয়ে হাত খরচ চলত। টিউশনি করার উদ্দেশ্য ছিল নিজের ব্রেনটাকে সচল রাখা। পাশাপাশি আমি নিত্য নতুন আরও অনেক কিছুই জানতে পারব, এই উদ্দেশ্যেই টিউশনি করাতাম। কখনোই আমি অন্যের উপর নির্ভর ছিলাম না। সবসময় নিজের 2 বাহুর বলে চলতাম। এখনো সেভাবেই চলি। আমি চাই আমার স্ত্রী হয়ে তুমিও কখনো অন্যের উপর নির্ভর না হয়ে থাকো। নিজের মনোবল নিয়ে এগিয়ে যাও। টিপিক্যালি আমাদের দেশের নিয়মটা এমন হয় যে স্বামী আয় রোজগার করবে, স্ত্রী ঘর সামলাবে। এটাকে আমি সমর্থন করি না। প্রতিটা মেয়েরই নিজস্ব স্বাধীনতা আছে। আমি আমার স্ত্রীর থেকে তার স্বাধীনতা হরণ করতে চাই না। আমি চাই না আমার স্ত্রীর কোনো প্রয়োজনে আমার কাছে এসে হাত পেতে থাকুক। আমি চাই আমার স্ত্রী তার নিজস্ব একটা পরিচয় গড়ে তুলুক, যার মাধ্যমে সে নিজের সব রকমের চাহিদা মেটাতে পারবে। যখন আমি থাকব না তখন যেন তাকে হিমশিম খেতে না হয় আমার বাচ্চাদের নিয়ে। আমি চাই আমার স্ত্রী নিজের আত্মসম্মান বজায় রেখে নিজস্ব একটা পরিচয় গড়ে তুলুক। তুমি কি চাও না সেটা? অনামিকা আদিত্যের বুক থেকে মাথাটা একটু উঠিয়ে বলল, হ্যাঁ চাই। কিন্তু বাবা মা? অনামিকাকে শেষ করতে না দিয়ে আদিত্য বলল, বাবা মাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তারা নিষেধ করবে না তোমাকে সফলতার পথে যেতে। আমার বাবা মা উল্টা উৎসাহিত করবে। না, আমি বাইরে কাজ করব না। কেন? আমাদের যখন বেবি হবে তখন ওদেরকে সামলাবে কে আমি কাজ করলে? তুমি তো সকাল থেকে রাত পর্যন্ত কাজ করবা না, পার্ট টাইম জব করবা নিজের অভিজ্ঞতা বাড়ানোর জন্যে। তবুও জিনিসটা কেমন দেখায় বলো? আমি এক মুহূর্তের জন্যেও আমার বাচ্চাদেরকে অন্য কারো হাতে দিতে চাই না। আমি কাউকে বিশ্বাস করি না আদি। সবাই সুযোগ নিবে, আমার বাচ্চাদের নষ্ট করে ফেলবে, হোক সে মেয়ে কিংবা ছেলে। আমি বাইরে কোনো কাজ করব না আদি। পারলে তুমি আমাকে বাসায় বসে কোনো কাজ করার মাধ্যম খুঁজে দাও। ওরে পাগলিটা! আচ্ছা ঠিক আছে, সেসব পরের চিন্তা ভাবনা। আদিত্য অনামিকার মাথাটা ওর বুকের সাথে শক্ত করে চেপে ধরল। ওর চুলে হাত বুলিয়ে দিতে দিতে বলল, আমি কত স্বপ্ন দেখতাম জানো? উহু, বলো, কি কি স্বপ্ন দেখতে? বউকে নিয়ে স্বপ্ন দেখতাম, আর অনেকগুলা বাবু হবে আমাদের। কতগুলো? 1 ডজন। অনামিকা আদিত্যের বুকের উপর থেকে মাথা উঠিয়ে চোখ দুটো মার্বেলের মতো বড় বড় করে, মুখটা বোয়াল মাছের মতো হা করে অবাক হয়ে তাকিয়ে রইল আদিত্যের দিকে। আদিত্য ওর দিকে তাকিয়ে হাসছে। মুখটা বন্ধ করো, মশা ঢুকবে মুখে। তুমি এতগুলো বাচ্চা চাও?
হ্যাঁ চাই তো। এত বাচ্চা পালবে কে? তুমি আর আমি। পারবে না তুমি পালতে? 1 ডজনে কয়টা হয় জানো তুমি? না তুমি একাই জানো। যত সব। বলো তো কয়টা 1 ডজনে? 24টা। হা 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 হা। উফ খালি শয়তানি। তুমি করলে আমি করতে পারবো না কেন? দেখো আমি এতগুলো বাচ্চা পালতে পারবো না আগেই বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আমি তাহলে আরো 2-4টা বিয়ে করে নিব। অন্য বউয়েরা পালবে। সমস্যা নেই। ঠিক আছে এবার। অনামিকা ধিমধাম করে কয়টা কিল বসিয়ে দিল আদিত্যের বুকে। তারপর বলল, গলা দিয়ে হাত ঢুকিয়ে কলিজাটা বের করে আনবো একেবারে। আদিত্য 2 হাত গলায় দিয়ে বলল, আয় হায় কি বলো? ঠিকই বলেছি। কলিজাটা টেনে ছিঁড়ে নিয়ে আসবো একেবারে আরেকটা বিয়ের কথা মুখে আনলে। তারপর কি করবা? ওই কলিজাটা কেটে কুচি কুচি করে নদীতে ফেলে দিব। আল্লাহ আমার কপালে বউ দিয়েছে নাকি দজ্জাল? কি আমি দজ্জাল? দাঁড়াও এক্ষুনি দেখাচ্ছি দজ্জাল কাকে বলে। অনামিকা উঠেই আদিত্যের গলা চেপে ধরল 2 হাতে। আদিত্য অনামিকার হাত দুটো ধরে ওকে শক্ত করে জড়িয়ে ধরল নিজের বুকে। ছাড়ো আমাকে। একদম ধরব না আমাকে তুমি। শয়তান ছেলে। অসভ্য, বান্দর, আমার কাছে আসবা না। আমি না আসলে কে আসবে পাখিটা? আমিই আসব। আর কাউকে আসতে দিব না। নিজে তো ঠিকই আরো 2বারটা বিয়ে করবা। লজ্জা করে না এসব বলতে? না, জীবনে আরো 100 বার বিয়ে করব। অনামিকা আবার কয়টা কিল বসিয়ে দিল আদিত্যের বুকে। আদিত্য ওকে ঝাপটে ধরে রেখেছে। আদিত্য অনামিকাকে একটু শক্ত করে ধরে ওর কানের কাছে মুখ এনে বলল, 1000 বার বিয়ে করলেও তোমাকেই করতে চাই। আর কাউকে না। তোমাকেই প্রতিবার নতুন করে বউ বানাতে চাই। আদিত্যের কথাটা শুনেই অনামিকা একেবারে শান্ত হয়ে গেল। এতক্ষণ ওর হাত থেকে ছাড়া পাওয়ার জন্যে জোরাজুরি করছিল। দুটো কথা যেন ওকে একেবারেই শান্ত করে দিল। আদিত্য অনামিকার দিকে তাকিয়ে দেখে বলল, ইস তোমার এই লাজরাঙা মুখটা কি দারুণ দেখাচ্ছে জানো না? তুমি সারা জীবন এভাবে আমার সামনে লজ্জা পেও চড়ুই পাখিটা। আর কারো সামনে এভাবে লজ্জা পাবা না। রক্তজবার মতো তোমার এই লাজরাঙা মুখটা অন্য কেউ দেখুক তা আমি চাই না। আদিত্যের কথা শুনে যেন আরো বেশি লাল হয়ে গেছে অনামিকা। আদিত্য আলতো করে অনামিকার মুখটা তুলে ধরল। অনামিকা লজ্জায় চোখ মেলে তাকাতে পারছে না আদিত্যের দিকে। আদিত্য আলতো করে অনামিকার কপালে একটা চুমু দিয়ে ওকে নিজের বুকে টেনে নিল। তারপর বলল, তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি অনু। আমাকে ক্ষমা করে দিও। এই বারবার এই কথাটা বলো না তো। আচ্ছা আর বলবো না। অনামিকার কণ্ঠটা জড়িয়ে এসেছে। ঘুমু ঘুমু কণ্ঠে কথা বলছে। আদিত্য আস্তে আস্তে যত্ন করে ওর চুলে বিলি কেটে দিচ্ছে। আস্তে করে ঘুমিয়ে পড়ল অনামিকা। আদিত্য যত্ন করে অনামিকাকে পাশে শুইয়ে দিয়ে রুমের লাইট অফ করে দিল। তারপর নিজেও অনামিকার পাশে এসে শুয়ে পড়ল ওকে বুকে জড়িয়ে নিয়ে। কিছুর গরম উত্তাপে আদিত্যের ঘুম ভেঙে গেল। ঘুমু ঘুমু চোখে তাকিয়ে দেখে অনামিকা ওর বুকে গুটিসুটি মেরে ঘুমাচ্ছে। মৃদু চাঁদের আলোয় ঝাপসা দেখছে সব। ওর শরীরের গরম তাপ লাগছে আদিত্যের বুকে। আদিত্য তাড়াহুড়ো করে শোয়া থেকে উঠে বসে অনামিকার গায়ে হাত দিয়ে দেখল ওর পুরো শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। আদিত্য লাইট জ্বালিয়ে নিল। তারপর অনামিকার গায়ে কম্বলটা ভালো করে মুড়িয়ে দিল। তারপর ফার্স্ট এইড বক্সটা এনে থার্মোমিটার বের করে জ্বর চেক করে নিল। থার্মোমিটার হাতে নিয়ে আদিত্যের মাথায় হাত পড়ে গেছে।
104 জ্বর। এত রাতে বাবা কিংবা অরুণিমাকেও ডাকাতে বিবেকে বাজছে। তারপর দিন আদিত্য 7-5 ভেবে ওয়াশরুম থেকে বালতি ভর্তি পানি এনে বিছানার সামনে রাখল। অনামিকাকে কোলে করে বালতির দিকে মাথা রাখিয়ে শোয়াল। অনেকক্ষণ শিয়েরে বসে অনামিকার মাথায় পানি দিল আদিত্য। তারপর ওকে ঠিকভাবে শোয়াল। বালতির পানি পাল্টে নতুন করে পানি নিয়ে আসলো। অনেক খোঁজাখুঁজি করে আলমারি থেকে একটা পাতলা কাপড় বের করে পানিতে ভিজিয়ে অনামিকার পুরো শরীর মুছে দিল। জ্বরের ঘোরে অনামিকার কোনো হুঁশ নেই। আলো বতাবল বকে যাচ্ছে। আদিত্য বারবার পানি চেঞ্জ করে করে কাপড় ভিজিয়ে অনামিকার কপালে দিচ্ছে। একটু পর পর মুখ, গলা, শরীর মুছে দিচ্ছে। অনেকক্ষণ এভাবে সেবা করার পর আদিত্য অনামিকার শিয়েরে বসে ওর কপালে হাত রেখে বলল, কেন বাচ্চামি করে বৃষ্টিতে ভিজতে গেলে চড়ুই পাখিটা? দেখো এখন কি অবস্থা করে রেখেছ নিজের। সকাল হলেই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। অনামিকা জ্বরের ঘোরেই পাগলের প্রলাপ বকে যাচ্ছে। অস্পষ্টভাবে অনামিকা বিড়বিড় করেই যাচ্ছে, আমি ডাক্তারের কাছে যাব না। ডাক্তার ভালো না। ডাক্তার পচা। আমার সুই দিয়ে দিবে ডাক্তারের কাছে গেলে। আমি যাব না কোথাও। আদিত্য অনামিকার হাত নিজের হাতে নিয়ে চেপে ধরে বসে আছে। অনামিকার কপালে আলতো করে চুমু দিয়ে বলল, পাগলি, ডাক্তারের কাছে না গেলে তুমি সুস্থ হবে কি করে? তোমায় এভাবে অসুস্থ পড়ে থাকতে দেখব কি করে আমি? অনামিকা আদিত্যকে ঝাপটে ধরে ওর বুকে মাথা রাখল। মুখটা আদিত্যের বুকে ঘষতে ঘষতে বিড়বিড় করে বলল, আমি এই বুকে থাকব। এখানে থাকলে আমি সুস্থ হয়ে যাব। ডাক্তার পচা আমাকে সুস্থ করতে পারবে না। আদিত্যের মধ্যে কেমন এক অনুভূতি হচ্ছে। অনামিকার গরম নিঃশ্বাস বারবার ওর বুকে পড়ছে। মনে হচ্ছে যেন ওরও জ্বর এসেছে। বুকটা আগুনের মতো জ্বলছে। অনামিকা নানান কথা বলছে জ্বরের ঘোরে। আদিত্য ওকে আস্তে করে শুয়ে দিয়ে আবার পানিতে কাপড় ভিজিয়ে ওর শরীর মুছে দিল। এই শয়তান ছেলে, তুমি বুঝো না আমার ওয়াশরুমে যেতে হবে। আমাকে কোলে করে ওয়াশরুমে নিয়ে যাও। এই মুহূর্তে আদিত্যের খুবই লজ্জা লাগছে। সারাক্ষণ যদিও অনামিকাকে বলতে থাকে স্ত্রীর সামনে লজ্জা নেই। এই কয়দিন ওকে অজস্রবার চুমু দিয়েছে, জড়িয়ে ধরেছে। কিন্তু এই মুহূর্তে ওকে ওয়াশরুমে নিয়ে যেতে হবে, ওর সব সারিয়ে আবার নিয়েও আসতে হবে। কেমন যেন একটা অনুভূতি কাজ করছে আদিত্যের। ভাবতেই শরীরটা শিউরে উঠেছে আদিত্যের। অনামিকার শরীর থেকে কম্বল সরিয়ে ওকে কোলে করে ওয়াশরুমে নিয়ে গেল আদিত্য। অনামিকার পাশেই বসে আছে আদিত্য। ওর চোখে ঘুম নেই। অনামিকা এখন একটু ঘুমিয়েছে। এখন জ্বর কিছুটা কম আছে। আদিত্য ঘন ঘন অনামিকার কপালে ভেজা কাপড় উল্টে পাল্টে দিচ্ছে, ওর শরীর মুছে দিচ্ছে। আদিত্য ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় রাত 3:15 বাজে। ফজরের আজান হতে আরও 40 মিনিট বাকি। আদিত্য মায়ের কাছে শুনেছে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যা দোয়া করা হয় তা নাকি কবুল হয়। আদিত্য অনামিকার শরীর আরেকবার ভেজা কাপড় দিয়ে মুছে দিল। তারপর ওর গায়ে কম্বলটা ভালো করে মুড়িয়ে দিয়ে উঠে গেল। ওয়াশরুম থেকে ওযু করে এসেই আদিত্য আলমারি থেকে জায়নামাজ নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে দাঁড়িয়ে গেল। মায়ের কাছ থেকে নামাজের নিয়মটা শিখেছে অনেক আগেই। নামাজ শেষ করে মোনাজাতে আদিত্য দোয়া করল, হে আল্লাহ, এই মেয়েটাকে আমি অনেক কষ্ট দিয়েছি। ওকে আমি আর কোনো প্রকার কষ্ট দিতে চাই না। আমি ওকে মন থেকে কতটা গ্রহণ করতে পেরেছি তা জানি না, কিন্তু আমি ওকে আমার সবটা দিয়েই ভালোবাসতে চাই। ওকে স্ত্রীর মর্যাদা দিতে চাই।
ওকে আমার বুকে আগলে রাখতে চাই সারা জীবন। মেয়েটাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ। সব সময় ওকে সুস্থ রেখো। আদিত্য তাহাজ্জুদের নামাজ শেষ করে ফজরের আজানের অপেক্ষা করতে লাগল। এর মধ্যেই অনামিকার গোঙানির শব্দে উঠে গেল ওর কাছে। অনামিকা পানি বলছিল বারবার। আদিত্য পাশের ছোট্ট টেবিলের উপরে রাখা জগ হাতে নিয়ে দেখে সেটা খালি। নিরুপায় হয়ে ডাইনিং রুমের দিকে গেল পানি নেওয়ার জন্যে। জগটা পানি ভর্তি করেই রুমে চলে গেল আদিত্য। রুমে ঢুকে দরজাটা লাগাতে ভুলে গেল। আদিত্য যখন ডাইনিং রুম থেকে জগে পানি নিচ্ছিল তখন অনামিকার বাবা আরিফ সাহেব আদিত্যকে দেখেছে। ফজরের আগে তিনি উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে নেন নিজের ঘরে বসেই। তারপর কিছুক্ষণ হাঁটাচলা করে ফজরের আজানের সময় হলে মসজিদে চলে যান নামাজ পড়ার জন্যে। আদিত্যকে মাঝরাতে এভাবে ডাইনিং রুমে দেখে তিনি একটু ভীত হলেন। আদিত্যের পেছনে একটু যেতেই দেখলেন ওদের রুমের দরজাটা পুরোটাই খোলা। একটু দূর থেকেই তিনি দাঁড়িয়ে দেখলেন অনামিকার বিছানার পাশেই নিচে জায়নামাজ বিছানো। বিছানায় বসে আছি আদিত্য খুব যত্ন সহকারে অনামিকাকে শোয়া থেকে উঠিয়ে ওর পাশে বসল। তারপর নিজের বুকের কাছে মাথা ঠেকিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে অন্য হাত দিয়ে পানির গ্লাস নিয়ে ওকে পানি খাইয়ে দিল। অনামিকার শরীরটা কাঁপছিল। ও আদিত্যের শার্টের বুকের পাশে খামছে ধরে রেখেছিল। অনামিকার বাবা আর দাঁড়িয়ে না থেকে সেখান থেকে নিজের রুমে চলে গেলেন। নিজের রুমে গিয়ে বিছানায় বসে খেয়াল করলেন তার চোখ দুটো ভিজে গেছে। উনি ভালোভাবেই বুঝতে পেরেছেন অনামিকার জ্বর এসেছে। বৃষ্টিতে ভিজতে দিতেন না মেয়েকে এই কারণে। আদিত্য জানলে কখনোই ভিজতে দিত না অনামিকাকে। আরিফ সাহেব আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন অনামিকাকে এমন একজন জীবনসঙ্গী উপহার দেওয়ার জন্য। অরুণিমার উছিলায় অনামিকা ভালো আর আদর্শ একজন জীবনসঙ্গী পেয়েছে। নিজের ছোট মেয়ের প্রতি তিনি কৃতজ্ঞ। সূর্যের আলোয় অনামিকার ঘুম ভেঙে গেল। হালকা গরম লেগে উঠছিল ওর। গায়ের উপর থেকে কম্বলটা একটু সরাতেই দেখল আদিত্য ওর শিয়েরে বসে খাটের সাথে হেলান দিয়ে ঘুমাচ্ছে। অনামিকা আস্তে করে কম্বলটা সরিয়ে উঠে বসল। বিছানার পাশে একটু নিচের দিকে তাকাতেই দেখল বালতিতে পানি। তার এ পাশে একটা কাপড়। অনামিকা রাতের ঘটনা মনে করার চেষ্টা করল। একটু একটু করে মনে আসলো রাতে ওর জ্বর এসেছিল। তারপর আদিত্য ওর সেবা করেছে সারারাত জেগে। আদিত্যের দিকে তাকিয়ে খুব মায়া হচ্ছিল অনামিকার। ইস, ছেলেটা সারাত ঘুমায়নি, কি অসহায় লাগছে দেখতে। অনামিকা আদিত্যের মুখের দিকে হাত বাড়াতেই আদিত্য চোখ মেলে তাকাল। তড়িঘড়ি করে অনামিকা হাত গুটিয়ে নিল। আদিত্য বলল, কখন উঠেছ তুমি? জ্বর গেছে? আমাকে ডাকোনি কেন? আদিত্য কথা বলতে বলতে অনামিকার কপালে গলায় হাত দিয়ে জ্বর দেখল। তারপর বলল, যাক, জ্বরটা চলে গেছে। ভাগ্যিস। এত সেবা না করলেও হতো আদি। কেন? অসুস্থ থাকতেও ভালো লাগে নাকি? না মানে তুমি সারারাত না ঘুমিয়ে আমার সেবা করেছ, আর আমি বেঘরে ঘুমিয়েছি। তোমার তো কষ্ট হয়েছে তাই না বলো? একদম না। বউয়ের সেবা করতে কষ্ট কিসের? তবুও এত সেবা করার প্রয়োজন ছিল না। ছিল বলেই করেছি, না হলে এখনো চিত হয়ে শুয়ে থাকতে আর গোঙাতে। আর কি সব কথা বলতে বাবা রে বাবা। জ্বরের ঘোরে, ঘুমের ঘোরে কত কি বকেছ তার কোনো ইয়ত্তা নেই। ছি ছি, এই তুমি ঘুমের মধ্যে এত বাজে বকো কেন? কখনোই না, আমি মোটেই বাজে বকি না। আমাকে রাগানোর চেষ্টা করে লাভ নেই। আমি জানি আমি বাজে বকি না। বাজে বকো না। তাহলে কি বকো? বকি না আমি।
কাল রাতে জ্বরের ঘোরে তুমি কি করেছো জানো? কি করেছি? অনেক কিছু। আমি মুখেও আনতে পারবো না। আল্লাহ রে, আমাকে দিয়ে কি কি করালে? ওয়াশরুমেও নিয়ে গেলে নিজের সাথে? অনামিকা রেগে গিয়ে আদিত্যের বুকে কয়টা কিল বসায় দিয়ে বলল, অসভ্য ছেলে, লজ্জা করে না এসব বলতে? আমি এমন কিছুই করিনি। সবসময় আমি নিজেই নিজের যত্ন নিয়েছি। জ্বর হলেও একা একাই সব করেছি। আর এখন কিনা তুমি এসব বলছো? এসব আমি একদমই করিনি। শয়তান ছেলে কোথাকার। হায়রে আল্লাহ, এখন তো বিশ্বাস করবা না। জানি তো। বাদ দাও। যাও একটা গোসল দিয়ে আসো। হালকা লাগবে নাকি আমার করিয়ে দেওয়া লাগবে? মাইল লাগাবো ধরে। আমি একাই পারি। ফাজিল কোথাকার। অনামিকা শাওয়ারে চলে গেল। আদিত্য বালতিটা নিয়ে ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে বলল, এই দরজাটা খুলো। বালতিটা নাও ভেতরে। অনামিকা ওয়াশরুমের ভেতর থেকেই জবাব দিল, রাখো বাইরেই, পরে নিব। আদিত্য বালতি রেখে বিছানায় গিয়ে গা এলিয়ে দিল। সারারাত জেগে থাকার কারণে বড্ড ক্লান্তি লাগছে। কিছুক্ষণের মধ্যেই আদিত্যের চোখ লেগে গেল। শাওয়ার শেষ করে অনামিকা আদিত্যের দিকে চেয়ে আছে। ছেলেটা উবু হয়ে শুয়ে আছে। কি শান্তির ঘুম ঘুমাচ্ছে, যেন কত জনম ঘুমায়নি ছেলেটা। আদিত্যের পরনে একটা টি শার্ট আর ট্রাউজার পরা। বিছানার কাছে যেতেই অনামিকার খেয়াল করল বিছানার এক কোনো জায়নামাজটা রাখা আছে। ওর বুঝতে বাকি রইল না আদিত্য নামাজ পড়েছে। আদিত্যের পাশে গিয়ে বসল অনামিকা। ওর চুলের ফাঁকে আঙুল ঢুকিয়ে আলতো করে হাত বুলিয়ে দিল মাথায়। মাথাটা একটু নিচু করে আদিত্যের কপালে একটা চুমু খেল অনামিকা। ওর চুলের কয়েক ফোঁটা পানি আদিত্যের মুখে পড়েছে। আদিত্য বেঘোরে ঘুমাচ্ছে এই মুহূর্তে। অনামিকার আদিত্যের মুখের উপর পড়া পানিগুলো ওড়নার একটা কোনো দিয়ে মুছে দিল। তারপর আরেকটা চুমু দিয়ে উঠে যেতে লাগলে আদিত্য ওর হাত চেপে ধরল। অনামিকার বুকটা ধক করে উঠল। আদিত্য ওর হাতটা হ্যাচকা টান দিয়ে সোজা হয়ে শুয়ে অনামিকাকে নিজের বুকের উপরে নিয়ে আসল। তারপর বলল, বাবা, ঘুম পাতলা না হলে তো জানতামই না বউটা আমাকে চুপি চুপি আদর করে। তুমি খুব খারাপ। ঘুমের ভান ধরেছিলে এত সময়, তাই না? এই না না, একদম না। যখন পাশে এসে বসে চুলে হাত দিয়েছ তখনই ঘুম ভেঙে গেছে। ওঠো নি কেন তাহলে? দেখছিলাম তুমি কি করো। আমি তো মুগ্ধ। এত মুগ্ধতা পাওয়া ভালো না। ছাড়ো, আমি যাব। ক্ষুধা পেয়েছে খুব। সকালে নাস্তা সেরে অরুণিমা কলেজে চলে গেল। আরিফ সাহেব অফিসে চলে গেলেন। বাসায় রইল আদিত্য আর অনামিকা। আদিত্য বলল, এভাবে বাসায় বসে থাকব সারাদিন? হ্যাঁ, দুপুরের রান্না আমাকেই করতে হবে। বাইরে যাওয়ার উপায় নেই। বোরিং সময় কাটবে যে। কিছু করার নেই আর। এখন যেহেতু আমি আছি তাই আমাকেই রান্না করতে হবে। আচ্ছা, রান্নার জন্য লোক রেখে দিলেই তো পারো তোমরা। লোক কি সাধে রাখে নাই? ছিল রান্নার লোক, কিন্তু বাইরের কারো হাতের রান্না ভালো না। বিশেষ মাছ রান্নাটা মোটেই মুখে নেওয়া যায় না। বুঝই তো, বুয়ারা যারা রান্না করে তারা কত জায়গায় রান্না করে। শাক সবজি ভালো করে ধোয় না, মাছ ভালো করে ধোয় না, মাংসও ভালো করে ধোয় না। মাছ ভালো করে না ধুলে কি খাওয়া যায় বল? কি বিচ্ছিরি স্মেল আসতো কাঁচা মাছের মতো। খাওয়া হতো না আর। কোনো রমম তাড়াহুড়ো করে রান্না করে চলে যেত ওরা।
রান্নাঘরটাও গুছিয়ে যেত না। বাইরে থেকে এসে আমাদেরই সব করতে হতো। তাই কাজের লোক রাখেনি আর। শুধু কাপড় কাচার জন্যে একজনকে রাখা হয়েছে। ওই সময়েই আমি ফুফু, খালাদের থেকে, ইউটিউব থেকে দেখে দেখে রান্নাবান্না শিখেছি, ওরুকে শিখিয়েছি। বাবা তো সকালে যায় রাতে ফিরে। আমাদের দুই বোনকেই সব গুছিয়ে রাখতে হতো। খুব কষ্ট হতো তোমাদের, তাই না? তা তো বটেই। সংসারের সব কাজ করে বাইরে যাওয়া, ঘরে এসে পড়া, প্রাইভেট সব মিলিয়ে একদম ফ্রি থাকতাম না। একেবারে সন্ধ্যার পর ফ্রি হতাম। এভাবেই তো যেত দিন। আচ্ছা, একটা কথা বলি? কিছু মনে নিও না। হুম, বলো। বাবা আরেকটা বিয়ে করলেও তো পারতেন। তোমাদের আর এত কষ্ট হতো না। হয়তো পারতেন, কিন্তু বাবা কারো উপরে ভরসা করতে পারে না। ম্যাক্সিমামই এমন হয়ে থাকে যে আরেকটা বিয়ের পর শান্তি থাকে না সংসারে। আদিত্য বুঝিতে পারল অনামিকার মনটা একটু খারাপ হয়ে গেছে। কথাগা এভাবে বলে বোধহয় ঠিক হয়নি। তাই কথা ঘুরানোর জন্য বলল, আজকে আমার বউটা কি রান্না করবে শুনি? তুমি স্পেশাল কিছু খেতে চাও? উহু, তোমার শরীর বেশি ভালো না। রাতেই জ্বর ছিল। এখন আল্লাহর রহমতে একটু সুস্থ আছো। চাপ নিও না বেশি। হালকা কিছু রান্না করো, ঝামেলা কম হবে এমন। আচ্ছা। অনামিকা রান্নার আয়োজন করে ফেলেছে। রান্না বসাবে এমন সময় আদিত্য এসে বলল, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি রান্না করো। অনামিকা রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বলল, কোথায় যাচ্ছ তুমি এই অসময়ে? এই তো কাছেই যাচ্ছি, আধ ঘন্টার মধ্যেই এসে পড়ব। আচ্ছা, জলদি চলে এসো। তুমি একা একা ভয় পেও না যেন আবার। ইস, আমার বয়েই গেছে ভয় পেতে। এমন হাজারো আধ ঘন্টা একা থাকলেও আমি ভয় পাব না। আমি এত ভীতু নই। ওরে আমার সাহসী বউটা। আদিত্য অনামিকার কপালে একটা চুমু দিয়ে বেরিয়ে গেল। অনামিকা আবার রান্নাঘরে চলে গেল রান্না সারতে। অনামিকার রান্না প্রায় শেষ। অনেকক্ষণ হয়ে গেল কিন্তু আদিত্য এখনো এলো না। অনামিকা রান্না শেষে কয়েকবার কল দিল আদিত্যের নাম্বারে, কিন্তু আদিত্য ফোন রিসিভ করছে না। আধ ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা হয়ে গেল। কোথায় গেল ছেলেটা? অনামিকা এবার আর স্থির থাকতে পারছে না। পাগল প্রায় হয়ে পড়েছে। বারবার কল দিচ্ছে আদিত্যকে, কিন্তু আদিত্য রিসিভই করছে না। অনামিকার চিন্তা ক্রমশ বাড়তেই লাগল। বিন্দু বিন্দু ঘাম জমে গেছে কপালে। আদিত্যের কোনো অঘটন ঘটল না তো? ভাবতেই বুকটা ছ্যাতো করে উঠল অনামিকার। কলিং বেলের শব্দে অনামিকা দৌড়ে গেল দরজার সামনে। লুকিং গ্লাস দিয়ে দেখে আদিত্য দাঁড়িয়ে আছে। তাড়াতাড়ি দরজাটা খুলে দিয়েই অস্থির হয়ে বলল, এত সময় লেগেছে কেন তোমার? কোথায় গিয়েছিলে? তা তো বলা যাবে না ম্যাডাম। একটা সারপ্রাইজ আছে। এখন বলবো না, সময় হলে পাবে। ভেতরে আসতে দিবে না আমাকে? এর মধ্যেই অরুণিমা এসে হাজির হল। ওদেরকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেই বলল, কিরে বুবু, ঘরে কি জায়গা নেই? তোরা এখানে দাঁড়িয়ে প্রেম করছিস কেন? খালি বাজে কথা। আয় শালি দুলাভাই, দুইজনেই ঘরে আয়। অরুণিমা ঘরে ঢুকতে ঢুকতে আদিত্যকে জিজ্ঞেস করল, কি গো দুলাভাই, কোথায় গেছিলেন? সিক্রেট শালি সাহেবা। এখন বলা যাবে না অনুর সামনে। অনু পেছনে ঘুরে বলল, আমার বয়ই গেছে শুনতে। যত সব ঢং। আমাকে টেনশনে ফেলে দিয়েছে একেবারে।
আধ ঘন্টার কথা বলে 1.5 ঘন্টায় ফিরেছে। অরুণিমা বলল, আহারে জামাই প্রেম, দুলাভাই কি বাচ্চা নাকি যে হারিয়ে যাবে? এত চিন্তার কি আছে? হারানোর ভয় না থাকলেও কোনো দুর্ঘটনা ঘটলে কি হতো? বাবা, এত প্রেম, বেশি কথা বলে মেয়েটা। যা শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বাড়ছি। অরুণিমা নিজের রুমে চলে গেল। আদিত্য আর অনামিকা নিজেদের রুমে গেল। আদিত্য সকালেই শাওয়ার নিয়েছে, এখন ফ্রেশ হয়ে নিয়েছে শুধু। আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছে আদিত্য। অনামিকা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে। আদিত্য দেখেও না দেখার ভান করল। ও ইচ্ছে করেই অনামিকার মুগ্ধতা দেখার জন্য আরো বেশি সময় দাঁড়িয়ে থেকে চুল ঠিক করল। আদিত্যের চুলগুলো মাঝারি সাইজের বয়কাট দেয়া। সিল্কি চুলগুলোতে হাত বুলাতে খুবই ভালো লাগে। চুলগুলো গুছিয়ে রাখলে কি সুন্দর দেখায় আদিত্যকে। কিছুটা এলোমেলো থাকলেও খুব সুইট দেখায়। বাউন্সি চুলগুলো। অনামিকার ইচ্ছে করছে 2 হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিতে, আচ্ছা মতো দুষ্টুমি করতে। কিন্তু এখন করবে না, আর একটু স্বাভাবিক হোক সবকিছু তারপর করবে। এভাবে দেখতে থাকলে চোখ দুটো বেরিয়ে পড়ে যাবে, টেরও পাবা না। আদিত্যের কথায় ঘোর কাটল অনামিকার। লজ্জায় চোখ দুটো নামিয়ে ফেলল। আর কিছু বলতে পারল না অনামিকা। রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে গিয়ে খাবার রেডি করতে ব্যস্ত হয়ে পড়ল। খাবার টেবিলে বসেই অরুণিমা বলল, আপু আজকে সন্ধ্যার পর ছাদে আড্ডা দেব। আমার কিছু ফ্রেন্ড আসবে আর তোর কয়েকটা ফ্রেন্ডকে আমি আগেই বলে রেখেছি, তারাও আসবে। দুলাভাইয়ের 3টা ফ্রেন্ডও নাকি আসবে। বারবিকিউ পার্টি হবে আজকে। মানে কি? আমাকে তো বলিসনি কিছুই। কখন এসব প্ল্যান করলি? দুলাভাই আর আমি সব প্ল্যানিং করেছি কাল রাতেই, খাওয়ার পরেই। সবাইকে আমি আজকে ইনফর্ম করে দিয়েছি। আর দুলাভাইয়ের ফ্রেন্ডস আসবে, তাদেরকেও উনি বলে দিয়েছেন। কিন্তু বাবা? বাবার ব্যবস্থা আমি করেছি বুবু। বাবা আজকে ফিরবে না, ছোট ফুফুর বাসায় যাবে। এটা ছিল তাহলে সারপ্রাইজ? আদিত্যের দিকে তাকিয়ে বলল অনামিকা। আদিত্য বলল, একদম না, এটা তো ছোটখাটো একটা বারবিকিউ পার্টি জাস্ট। আমার সারপ্রাইজ এখনো আমার কাছেই সিক্রেট আছে। অরুণিমা বলল, বুবু দোয়া কর যাতে আজকের ওয়েদারটা ভালো থাকে। বৃষ্টি হলে সব জলে যাবে একেবারে। আচ্ছা। খাওয়া শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়েই অরুণিমা প্রাইভেট পড়তে চলে গেল। অনামিকা আদিত্যকে বলল, এই এসেছি পর থেকে তো বাবা মাকে কল দেয়া হয়নি, একেবারেই ভুলে গেছি আমি। তুমি কল করেছ? কথা হয়েছে আমার সাথে। ভালো আছে বাবা মা দুজনেই। একটু কল দাও, আমি মায়ের সাথে কথা বলবো। শাশুড়ির সাথে কথা শেষ করেই অনামিকা রুম থেকে বেরুতে নিবে এমন সময় আদিত্য বলে, কোথায় যাচ্ছ? একটা বই পড়ব, নিয়ে আসি। অরুর? না, আমাদের দুইজনেরই। আমাদের ছোট একটা লাইব্রেরি আছে, আমাদের স্টাডি রুম। সেখানে সব সাহিত্যিক বই আমরা দুইজনেই পড়ি। নতুন বই কিনে এনেই সাজিয়ে রাখি। বাবাও বিভিন্ন বই আনে। আচ্ছা, তুমি তো আবার বইপোকা। যাও নিয়ে এসো, আমাকেও পড়ে শোনাবে। এহহ, আমার বই গেছে। আমি কাউকে বই পড়ে শোনাই না, একা একা পড়ি। কথাটা বলেই অনামিকা চলে গেল। একটা নীল রঙের মলাটের বই হাতে নিয়ে ফিরে এলো। আদিত্য বইটা দেখেই বলল,
বাহ, প্রচ্ছদটা তো দারুণ দেখছি। আমার প্রিয় রং। দেখি তো বইটা। আদিত্য হাত বাড়িয়ে দিল অনামিকার দিকে। অনামিকাও বইটা আদিত্যের দিকে এগিয়ে দিতে দিতে ওর পাশে এসে বসল। আদিত্য বলল, প্রেমাতাল, লেখিকা মৌরি মরিয়ম। হ্যাঁ, গল্পটা কি যে সুন্দর আমি তোমাকে বলে বুঝাতে পারবো না। আচ্ছা, পড়ে বুঝাও তাহলেই। সব সময় খালি ফাজলামো। আচ্ছা, পড়ে শোনাও না। না, পারবো না। আমি পড়ে শোনালে ভালো লাগবে না। নিজে পড়ে নিও, সময় করে ভালোভাবে বুঝতে পারবে। গল্পটা ফুল অফ অ্যাডভেঞ্চার, লাভ, ট্রাভেলিং, জাস্ট ওয়াও একটা গল্প। আগে পড়েছ তাহলে? এখন আবার পড়বা? আমাকে সময়টা দাও গল্প না পড়ে। আগে তো ফেসবুকে পড়েছি, এখন বইতে পড়ব। বইতে পড়ার মজাই আলাদা। সেটা তুমি বুঝবে না। মৌরি আপুর লেখা এত সুন্দর, এত রোমান্টিক যে কি বলবো। আমাকে জ্বালিও না এখন। আমি বই পড়ব। রোমান্টিক গল্প বলে তো আমার মনে হয় না চড়ুই পাখি। ইস, না পড়েই মন্তব্য করতে পারো নাকি তুমি? যত সব। না মানে রোমান্টিক গল্প পড়লে মানুষ রোমান্টিক হয়। যেহেতু তুমি ওনার রোমান্টিক গল্প পড়ছ তাই তোমারও রোমান্টিক হওয়া উচিত। কিন্তু তুমি তো কি, তোমাকে মজা বুঝাব আমি? খুব খারাপ তুমি। বদ ছেলে কোথাকার। ইস, কান্না করে দিচ্ছ কেন? আমি কান্না করব কেন? ওই তো চোখে পানি এসেছে তোমার। যাও, কথা বলবা না আমার সাথে। আমি গল্প পড়ব। আদিত্য আর কথা না বাড়িয়ে অনামিকাকে বুকে টেনে নিল। তারপর বলল, আমার বুড়ি বাচ্চাটা রাগ করেছে বুঝি? আমি বুড়ি বাচ্চা? তুমি সত্যি খুব খারাপ। আদিত্য হা হা করে হেসে উঠল। তারপর বলল, হ্যাঁ, একেবারেই বাচ্চা তো বলা যায় না তোমাকে। 23 বছর বয়সী তরুণী তুমি। তোমাকে বাচ্চা বললে বাচ্চারা কষ্ট পাবে। আমাকে এভাবে পচানি দিচ্ছ কেন তুমি? রাগে কটমট করতে লাগলো অনামিকা। আদিত্য ওর রেগে যাওয়া লাল মুখটা দেখে হাসি থামাতে পারছে না। আদিত্য বলল, যখন লজ্জা পাও তখনও লাল হয়ে যাও, যখন অনেক বেশি হাসো তখনও লাল হয়ে যাও, যখন কান্না করো তখনও লাল হও, আবার যখন রাগো তখনও লাল হও। খালি লাল হয়ে যাও। এখন থেকে তোমাকে লালি বলে ডাকব। অনামিকা চোখ দুটো ছানাবড়া করে আদিত্যের দিকে তাকিয়ে ফোপাতে ফোপাতে বলল, আমাকে কি তোমার গরু মনে হয়? আরে ছি ছি, গরু কেন মনে হবে এই জলজ্যান্ত মানুষটাকে? তাহলে লালি বলো কেন? লাল হয়ে যাও সবকিছুতেই তাই। লালিকে জানো তুমি? এই তো তুমি। না, মিনা কার্টুনে মিনাদের গরুর নাম লালি। আর তুমি আমাকে এই নাম দিল? আদিত্য এই কথাটা শুনে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল অনামিকার দিকে। তারপর হো হো করে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি করতে লাগল। অনামিকা রাগে ফোঁপাচ্ছে। চলবে।